আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই আমার নতুন একটি ক্লাসে, নতুন একটি সেটআপে। তোমাদেরকে আমি বলছিলাম যে আমাদের মনিটর আসতে যাচ্ছে যেখানে আমরা একটা প্রোগ্রাম শুরু করব। প্রোগ্রামটার নাম হচ্ছে শিওর শর্ট প্রোগ্রাম। এসএসসি ২৬ এর জন্য ২৭ও করতে পারবা। তো এখন কথা হচ্ছে এই শিওর শর্ট প্রোগ্রামে কি থাকবে সেটা নিয়ে যদি একটু বলি। এখানে তোমাদের পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞানের চ্যাপ্টার ওয়াইজ একটা করে এ টু জেড ক্লাস থাকবে, যে এখান থেকে শতভাগ কমন পাবা, এরকম আমি বলছিলাম, তাই না? বাট আমি যখন দেখলাম একটা চ্যাপ্টারের ফুল ক্লাস যখন দিতে যাব তখন একটা লেন্দি ক্লাসের প্রয়োজন। আর আমরা কি জানি, ১ নাগাদ ২ ঘন্টার বেশি টিভি স্ক্রিন বা ফোন স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে আমাদের কি হয়, চোখের ক্ষতি হয়। তো সেই জন্য আমি চিন্তা করলাম যে বড় ডিউরেশন না দিয়ে আমি যদি ২টা ভাগে ক্লাসটা দেই, একটা হচ্ছে সিকিউ এবং বেসিক পার্ট আর একটা হচ্ছে এমসিকিউ এবং এসএকিউ পার্ট, তাহলে তোমাদের জন্য বেশি সুবিধা হয়। তাই আমি প্রত্যেকটা চ্যাপ্টারকে ২টা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে বেসিক এবং সিকিউ পার্ট আর একটা হচ্ছে এমসিকিউ এবং এসএকিউ পার্ট। তো বেসিক পার্টটা আগে দিব, দেন প্রত্যেকটা চ্যাপ্টারে এমসিকিউ পার্ট দিব। ঠিক আছে? তো আজকে আমরা রসায়ন দিয়ে আমাদের এই যাত্রাটা শুরু করতেছি। রসায়নের ৩ নাম্বার অধ্যায় পদার্থের গঠন বা স্ট্রাকচার অফ ম্যাটার, এই চ্যাপ্টার দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করতে যাচ্ছি। তো আশা করি তোমরা সকলেই আমাদের সঙ্গে থাকবা এবং আমাদের ক্লাসগুলো করবা। আশা করি এই ক্লাসগুলো যদি করো তাহলে তোমাদের অন্য কোথাও যাইতে হবে না। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এসএসসিতে সব কমন পাবা, একটাও তোমার পড়ার বাইরে আসবে না। দীর্ঘদিন পড়ানোর অভিজ্ঞতা থেকেই এটা বলতেছি। হয়তোবা অনলাইনে আমি নতুন পড়াচ্ছি তোমাদের কাছে, বাট অফলাইনে আমি দীর্ঘদিন যাবৎ পড়াই। আমি আমার অভিজ্ঞতা থেকেই বলতেছি, ইনশাল্লাহ সব কমন পাবা। ঠিক আছে? তো দেখো, এতদিন বেসিক ক্লাস করছো, আজকে থেকে আমাদের লং ডিউরেশনের ক্লাস শুরু হচ্ছে। ক্লাসটা আজকে আমাদের স্টার্ট হবে কি, পদার্থের গঠন বা স্ট্রাকচার অফ ম্যাটার। এটার কি কি পড়াবো, বেসিক প্লাস সিকিউ পড়াবো। তো যেহেতু আমি এখানে লিখছি বেসিক প্লাস সিকিউ, তার মানে আমাকে প্রথমে কি বেসিক দিয়েই শুরু করতে হবে। প্রথমে একটু বেসিক দিয়ে যদি স্টার্ট করি, দেখো প্রথমে চ্যাপ্টারের সিকিউ এর জন্য যদি আমরা খুলি, তাহলে প্রথমে আমাদেরকে কিছু কণা সম্পর্কে জানতে হবে। তাহলে কি জানতে হবে, কণা সম্পর্কে ধারণা নিতে হবে। আমরা জানি একটা পরমাণুতে বিভিন্ন ধরনের কণা থাকে, সেই কণাগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে মৌলিক কণা আর একটা মৌলিক কণা বলছি, একটা হচ্ছে স্থায়ী কণা আর একটা অস্থায়ী কণা। তো স্থায়ী আর অস্থায়ীর মধ্যে আমাদের শুধু স্থায়ীগুলা জানতে হবে, অস্থায়ীগুলা এখানে জানতে হবে না। তো স্থায়ী কণা কি কি ছিল, ইলেকট্রন, প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন, তাই না? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এই যে তিনটা স্থায়ী কণা ছিল, এই তিনটা স্থায়ী কণার কিছু চার্জ আছে, কিছু ভর আছে, আপেক্ষিক চার্জ আছে, আপেক্ষিক ভর আছে। এই জিনিসগুলো জানতে হবে। তাহলে এদের যদি আমি চার্জ বলি, চার্জ কত দেখো, ইলেকট্রনের চার্জ -1.6 × 10⁻⁻19 কুলম্ব, প্রোটনের চার্জ +1.6 × 10⁻⁻19 কুলম্ব, নিউট্রনের চার্জ হচ্ছে 0। এটা গেল চার্জ, প্রকৃত চার্জ। এরপরে যদি বলি ভর, ভরের ক্ষেত্রে যদি বলি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ভর। ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻28 গ্রাম। প্রোটনের ভর হচ্ছে 1.673 × 10⁻24 গ্রাম এবং নিউট্রনের ভর হচ্ছে 1.675 × 10⁻24 গ্রাম। এগুলা গেল এদের চার্জ এবং ভর। এরপরে যদি আপেক্ষিক চার্জ, আপেক্ষিক ভর বলি, তাহলে দেখো ইলেকট্রনের আপেক্ষিক চার্জ আসবে -1, প্রোটনের আপেক্ষিক চার্জ আসবে +1, নিউট্রনের আপেক্ষিক চার্জ 0। এটা কি বললাম, আপেক্ষিক চার্জ, তাই না? এরপর দেখো আপেক্ষিক ভর যদি বলি, আপেক্ষিক ভর বললে দেখো ইলেকট্রনের আপেক্ষিক ভর 0, নিউট্রনের আপেক্ষিক ভর 1, প্রোটনের আপেক্ষিক ভর 1, নিউট্রনের আপেক্ষিক ভর 1। এটা কি দেখলাম, আপেক্ষিক ভর। তো আশা করি এই জিনিস কয়টা তোমাদের সবারই মুখস্থ আছে। দেখো এই জিনিস কয়টা মুখস্থ থাকলেই তোমরা মোটামুটি একটা সৃজনশীল অ্যান্সার করতে পারবা। তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে, ভাইয়া সৃজনশীল কি এতই সহজ আসে? হ্যাঁ ভাইয়া, সৃজনশীল অনেক সহজ আসে। জাস্ট ক্লাসটা করো, দেখতে পারবা এই চ্যাপ্টার
একটা সৃজনশীল তোমরা আটকাবা না। আমার এখানে যে সৃজনশীলগুলো দেওয়া আছে প্রিভিয়াস বোর্ড কোশ্চেন দেওয়া আছে, তো কিছু কিছু সৃজনশীলে আমি কিছু কিছু জিনিস বাদ দিব যে জিনিসগুলো তোমাদের নতুন সিলেবাসে নাই, পূর্বের যে সিলেবাস ছিল সেই সিলেবাসের আছে। অর্থাৎ ধরো যে 15-16 সালের এইরকম কোশ্চেনও নেওয়া আছে, তো 15-16 সালের বই আর আমাদের বই তো এক না, বই চেঞ্জ হয়েছে, তো যার কারণে যেগুলো তোমাদের সিলেবাসে নাই সেগুলো আমি বাদ দিব। হ্যাঁ, অনেক ভাইয়া তোমাদেরকে বলতে পারে নতুন কিছু নিয়ে এসে পড়াইতে পারে, তোমাদের কাছে মনে হতে পারে হ্যাঁ এই ভাইয়া তো অনেক বাহিরের কিছু পড়াই। আসলে ভাইয়া বাহিরের কিছু দিলে তো অনেক দিতে পারবো, বাট কথা হচ্ছে তোমার পরীক্ষায় যেটুকু আসবে সেইটুকুই তো জানলেই যথেষ্ট। তোমার বাহিরের এখন জানার কোনো প্রয়োজন আছে? এখন বাহিরের জানার কোনো প্রয়োজন নেই, যা বই আছে তাই জানবা, তাইলে তোমার জন্য এনাফ। তো আসো দেখো, যদি এই কয়টা মুখস্থ করো, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এ কয়টার চার্জ, ভর, আপেক্ষিক চার্জ, আপেক্ষিক ভর, এ কয়টা জিনিস মুখস্থ করে মাথায় রাখো, তাহলেই দেখবা তোমরা পারবা। তাহলে আমরা দেখো বিসমিল্লাহ বলে প্রথম কোশ্চেনটা শুরু করি। প্রথম কোশ্চেন কি আছে, উদ্দীপকের মৌলগুলির ক্ষেত্রে তাদের মৌলিক কণার সংখ্যা নিরূপণ করো। দেখো, উদ্দীপকের মৌলগুলোর ক্ষেত্রে তাদের মৌলিক কণার সংখ্যা নিরূপণ করো। তাহলে মৌলিক কণার সংখ্যা নিরূপণ করো যেহেতু বলছে, তাহলে দেখো তো আমরা মৌলিক কণা কি কি দেখলাম, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, তাই না? তাহলে ওখানে আলটিমেটলি বলছে এ বি সি ডির ক্ষেত্রে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের সংখ্যাটাই নির্ণয় করতে। তাহলে দেখো এই একটা ছক থেকে আমরা একটা সৃজনশীল পাইলাম না? দেখো এটা যদি একটু সমাধান করি, একের গ নাম্বার। হ্যাঁ, আরেকটা কথা বলে নেই, এই যে আমি যেগুলা করাবো এই কোশ্চেনের পিডিএফটা তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে পাবা, এবং এই যে নোটগুলা তোমরা যারা করবা প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার নোট করে আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুকের পেজের লিঙ্ক দেওয়া থাকবে, এই পেজে পোস্ট করবা, যার নোট সবচেয়ে ভালো হবে তাকে আমরা পুরস্কৃত করব, ঠিক আছে? তো দেখো বলছে কি, উদ্দীপকের মৌলগুলোর ক্ষেত্রে মৌলিক কণার সংখ্যা নিরূপণ করো। এখন মৌলিক কণা কি কি দেখলাম, ইলেকট্রন, প্রোটন, আরেকটা কি নিউট্রন, তাই না? মৌল কয়টা দেওয়া আছে, চারটা, এ বি সি ডি। তো আমি যদি একটু ছক করে দেখাই তোমাদেরকে, তোমরা এভাবে অ্যান্সার করবে পরীক্ষার খাতাতে, তাইলেই হবে। দেখো হয়েছে না? তোমরা এই যে সাইড দিয়ে আরেকটা করে দিবা, আমি সাইড দিয়ে দিলাম না, জাস্ট তোমাদেরকে বুঝাইতে পারলেই হলো। তাহলে দেখো তো, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, সর্বপ্রথম যদি আমরা প্রোটনের ঘরটা ফিল আপ করি, আমরা জানি কি কোন মৌলের পারমাণবিক সংখ্যা এবং মৌলের কি প্রোটন সংখ্যা। তাহলে এখন পারমাণবিক সংখ্যা কই আছে সেটা জানার জন্য আমাদেরকে প্রতীক জানতে হবে। ধরলাম এক্স একটা মৌলের প্রতীক, ঠিক আছে? এর বাম পাশে নিচে থাকে পারমাণবিক সংখ্যা, ডান পাশে বাম পাশে উপরে থাকে ভর সংখ্যা, ডান পাশে উপরে থাকে চার্জ, ডান পাশের নিচে থাকে হচ্ছে ইলেকট্রন সংখ্যা। এখন কথা হচ্ছে পারমাণবিক সংখ্যা ইকুয়াল ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে? তার মানে একটা পরমাণুতে যে কয়টা একটা মৌলতে যে পারমাণবিক সংখ্যা যত হবে তার প্রোটন সংখ্যা তত হবে, আর প্রোটন সংখ্যা যত ইলেকট্রন সংখ্যাও তত। তাহলে এখানে দেখো প্রথমে যদি আমরা প্রোটন সংখ্যা বসাই তাহলে কি তার পারমাণবিক সংখ্যা হবে, কারণ পারমাণবিক সংখ্যাটাই কি প্রোটন সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা কই থাকে দেখো তো, একটা মৌলের প্রতীকের বাম পাশে নিচে থাকে। তাহলে এখানে দেখো তো এই মৌলের প্রতীকের বাম পাশে নিচে কত আছে, 8, এটাতে কত 11, এটাতে 26, এটাতে 64। তাহলে এই যে পারমাণবিক সংখ্যা এগুলাই সবগুলোর কি প্রোটন সংখ্যা। তাহলে এ এর ক্ষেত্রে কত প্রোটন সংখ্যা 8, বির ক্ষেত্রে কত 11, হ্যাঁ, সির ক্ষেত্রে কত 26, ডির ক্ষেত্রে কত 64। এখন কি বললাম, পারমাণবিক সংখ্যা এবং প্রোটন সংখ্যা সমান। আরেকটা কথা বলছি, পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যাও কি থাকে একটা মৌলে সমান থাকে। তাহলে দেখো ইলেকট্রন সংখ্যা এটাতে কত 8, এটাতে কত 11, এটাতে 26 আর এটাতে হচ্ছে 64, ঠিক আছে?
এখন দেখো এটা গেল, এরপরে যদি বলি আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে ভর সংখ্যা ইকুয়াল নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা। কি বললাম? ভর সংখ্যা ইকুয়াল নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যাকে আমরা প্রকাশ করি এন দ্বারা, প্রোটনকে প্রকাশ করি জেড দ্বারা, ভরকে প্রকাশ করি এ দ্বারা। তাহলে এ ইকুয়াল কি এন প্লাস জেড। তাহলে যদি এন এর মান বের করতে চাই তাহলে এন ইকুয়াল কি হবে এ মাইনাস জেড। মানে আলটিমেটলি কি ভর সংখ্যা থেকে যদি আমরা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বাদ দেই তাহলে কি পাবো? তাহলে আমরা নিউট্রন সংখ্যা পাবো। এখানে দেখো ভর সংখ্যা কত, উপরের ভর সংখ্যা কোথায় থাকে? উপরের বাম পাশে। তাহলে এখানে কত 16, এখানে কত 8। তাহলে 16 থেকে 8 বাদ দিলে কত থাকে 8। তাহলে এর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কত হচ্ছে 8। এটার ক্ষেত্রে কত 11 আর 23। তাহলে 23 থেকে 11 বাদ দিলে কত থাকে 12। তাহলে এটার ক্ষেত্রে নিউট্রন সংখ্যা 12। এটার ক্ষেত্রে হিসাব করো 26 আর কত 53। তাহলে 53 থেকে 26 বাদ দিলে কত থাকে 27। আর এটার ক্ষেত্রে কত দেখো 64 আর হচ্ছে 130। তাহলে 130 থেকে 64 বাদ দাও কত থাকে হিসাব করো। তাহলে 66। কত 66। তাহলে দেখো উদ্দীপকের মৌলগুলোর ক্ষেত্রে তাদের মৌলিক সংখ্যা নিরূপণ করো। আমাদের মৌলিক সংখ্যা নিরূপণ করা শেষ। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এখন দেখো ঘ নম্বরে কি বলা আছে দেখো। ঘ নম্বরে বলা আছে যে উদ্দীপকের এ বি সি মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস দেখাও। কি বলছে? এ বি এবং সি মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস দেখাও। তো এটার জন্য তোমরা একটা পেজ ফাঁকা রাখো। ইলেকট্রন বিন্যাস টপিকটা যখন করাবো তখন কিছু সৃজনশীল করাবো, দেন তোমরা এটা বাড়ির কাজ করবা। তাহলে ঘ নাম্বারটা কি দিলাম? হোমওয়ার্ক। ঘ নাম্বারটা হোমওয়ার্ক, বাট এখনই না, আমি পরবর্তীতে আরো সিকিউ সলভ করার আগে দেন তোমরা এটা করবা। এরপরে আসো আমরা যদি একটু বলি পরমাণুর মডেল। কণা রিলেটেড তো একটা হলো, এখন একটু পরমাণুর মডেল দেখি। পরমাণুর মডেল আমাদের বইয়ে দুইটা পরমাণুর মডেল দেওয়া আছে। একটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল, আর একটা হচ্ছে বোর পরমাণু মডেল। এই রাদারফোর্ড পরমাণু মডেলের আমাদের মডেল দেওয়া আছে আর হচ্ছে সীমাবদ্ধতা দেওয়া আছে। এই সীমাবদ্ধতাকেই বলা হয় স্বীকার্য। আর বোর পরমাণু মডেলের ক্ষেত্রে মডেল দেওয়া আছে, সাফল্য দেওয়া আছে আর সীমাবদ্ধতা। ঠিক আছে? তাহলে দেখো তোমাদের কাছে আমার সর্বপ্রথম কথা হচ্ছে এই যে বোর্ডে যে কয়টা জিনিস লেখা আছে এই কয়টা জিনিস 100% মুখস্থ করবা। কই থেকে মুখস্থ করবা? বই থেকে। তোমাদের বইয়ে রাদারফোর্ড পরমাণু মডেলের মডেল দেওয়া আছে কি? পরমাণুর একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস। এই কেন্দ্র পজিটিভ চার্জযুক্ত। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বাইরে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। দেন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে প্রোটন এবং নিউট্রন। প্রোটন পজিটিভ চার্জযুক্ত, নিউট্রন চার্জবিহীন, এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে বাইরে ইলেকট্রনগুলো ঘোরে। ইলেকট্রন নেগেটিভ চার্জযুক্ত। একটি পরমাণুতে কি থাকে? যে কয়টি প্রোটন থাকে সে কয়টি ইলেকট্রন থাকে। তার মানে আপেক্ষিকভাবে পরমাণু কি চার্জ নিরপেক্ষ। তারপরে ইলেকট্রনের যেহেতু ভর শূন্য, সুতরাং প্রোটন এবং নিউট্রনের ভরই পরমাণুর ভর হিসেবে গণ্য হয়। অর্থাৎ প্রোটন এবং নিউট্রন যেহেতু কেন্দ্রে থাকে, নিউক্লিয়াসে থাকে, সুতরাং নিউক্লিয়াসের ভরই পরমাণুর ভর। এরপরে পরমাণুর কক্ষপথ মানে পরমাণুর বাহিরে ইলেকট্রনগুলো ঘোরে। এগুলা হচ্ছে দুই ধরনের বল কাজ করে, একটা হচ্ছে কেন্দ্রমুখী বল আর একটা কেন্দ্র বহির্মুখী বল। এই দুইটা বলের কারণে পরমাণুগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে। এরকম কথা বলা আছে। সীমাবদ্ধতার ক্ষেত্রেও তোমাদের বলা আছে কি? সীমাবদ্ধতার ক্ষেত্রে বলা আছে
ও এখানে মডেল আরেকটা কথা বলা আছে যে সৌরজগতে সূর্যগুলো মানে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেমন ঘুরছে ঠিক তেমনই পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে। তো এর কিছু সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতার ক্ষেত্রে প্রথম সীমাবদ্ধতা যদি আমি বলি সেটা হচ্ছে যে এখানে পরমাণুর কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি। 2 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস এবং ইলেকট্রন চার্জযুক্ত। আর সৌরজগতের গ্রহ এবং উপগ্রহগুলো চার্জবিহীন, তাই চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত কণাগুলোর তুলনা করা তার উচিত হয়নি। 3 নাম্বারটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব মতে ইলেকট্রনগুলো কক্ষপথে ঘুরতে থাকলে কি হবে, ইলেকট্রনগুলো কক্ষপথে ঘুরতে থাকলে এগুলা ক্রমশ শক্তি হারাবে, শক্তি হারিয়ে কি হবে, নিউক্লিয়াসে পতিত হবে। তো এগুলাই হচ্ছে এই পরমাণু রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা ও সাফল্য। তোমরা আশা করি সবার মুখস্থ আছে, যাদের মুখস্থ নাই তারা আমাদের আই বাটনে দেখতে পাবা, বেসিক ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, ক্লাসটা করে আসো। এরপরে দেখো বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেলের ক্ষেত্রে মডেল দেওয়া আছে কি, পরমাণুগুলো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না, নির্দিষ্ট একটা কক্ষপথে ঘোরে। এই নির্দিষ্ট কক্ষপথে যে ঘুরতেছে, এই নির্দিষ্ট কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলোর কি না সরি পরমাণুর ইলেকট্রনগুলো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না, নির্দিষ্ট কিছু কক্ষপথে অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘোরে। এই অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলোকে প্রধান শক্তি স্তর, প্রধান স্তর, শেল, অরবিট, প্রধান কক্ষপথ বিভিন্ন নামে ডাকা হয়। ঠিক আছে, তো এই যে নির্দিষ্ট কক্ষপথে ঘোরার সময় এগুলা কোনো শক্তির প্রয়োজন হয় না, বাট নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি শোষণ করতে হয় এবং উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে শক্তি বিকিরণ করতে হয়। বেসিক ক্লাসগুলো বোর পরমাণু মডেলেরও দেওয়া আছে, তোমরা ক্লাসগুলো করবা। বোর পরমাণু মডেলের 2 নাম্বারটা কি, পরমাণুর মানে ইলেকট্রনের একটা কৌণিক ভরবেগ আছে। কৌণিক ভরবেগ কি, mvr is equal nh divided twice pi। আর শক্তি শোষণ বা বিকিরণের একটা সূত্র আছে 3 নম্বরের পয়েন্টে হচ্ছে পরমাণু শক্তি শোষণ বা বিকিরিত এই পরিমাণটা নির্ণয় করা যায় E is equal h নিউ বা hc ডিভাইডেড ল্যামডা দ্বারা। তো যারা এই বোর পরমাণু মডেলগুলো করনি তারা আমাদের আই বাটনে বোর পরমাণু মডেলের লিঙ্কও দেওয়া থাকবে, তোমরা এই ক্লাসগুলা করবা। ঠিক আছে, দেখো এখন দেখো এই দুইটা নিয়ে সিকিউ এর সরাসরি কত কত সিকিউ যে এখান থেকে আসছে দুইটা মডেল নিয়ে তোমরা চিন্তাও করতে পারবা না। তাইলে আসো পরের সিকিউ এ যাই। দেখো শ্রেণীকক্ষে বিতর্ক অনুষ্ঠানে লাল দল বলল পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো বৃত্তাকার স্থির কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। আর কিন্তু সবুজ দল বলল সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলোর ন্যায় নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। তাহলে এখানে দেখো দুইটা কথা, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে সবুজ, দুই দল দুইটা কথা বলছে। লালটা কি বলছে, স্থির কক্ষপথে, এরকম কি ওয়ার্ডগুলো জানতে হবে, স্থির কক্ষপথ। আর সবুজ দল কি বলছে, সৌরজগৎ। এ দুইটা কথা বলছে, তাই না, সৌরজগৎ। এখন দেখো স্থির কক্ষপথ, স্থির কক্ষপথ মানে এটা হচ্ছে বোর পরমাণু মডেল নির্দেশ করে। কার পরমাণু মডেল, বোর। আর সৌরজগৎ বললে এটা হচ্ছে রাদারফোর্ড। আমি যখন পরমাণুর মডেলগুলো বললাম তখনও তোমরা খেয়াল করছো যে আমি রাদারফোর্ডে বলছিলাম সৌরজগতের কথা আর বোরে বলছিলাম কিছু অনুমোদিত কক্ষপথ থাকে, এদেরকে স্থির কক্ষপথ বা শেল বা হচ্ছে অরবিট, প্রধান শক্তি স্তর, প্রধান কক্ষপথ এগুলা নামে ডাকা হয়, বলছিলাম এগুলা। তো দেখো লাল দল কি বলছে, পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো বৃত্তাকার স্থির কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। যেহেতু স্থির কক্ষপথ বলছে তার মানে লাল দলটা কাকে নির্দেশ করছে, বোর পরমাণু মডেলকে। আর সবুজ দল কি বলছে, দেখো সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলোর ন্যায় নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে। তার মানে সৌরজগৎ বললে সেটা কার পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল। আচ্ছা, উদ্দীপকের লাল দলটি আমরা শুধু গ আর ঘ নাম্বার সলভ করবো, ঠিক আছে। উদ্দীপকের লাল দলটি পরমাণু সম্পর্কিত কোন বিজ্ঞানের প্রস্তাবনাকে প্রতিফলিত করে বা কারণ সহ ব্যাখ্যা করো। লাল দলটা স্থির কক্ষপথ বলছে, তার মানে এটা কোন পরমাণু মডেলকে নির্দেশ করতেছে, বোর পরমাণু মডেল। এখন কারণ সহ মানে ব্যাখ্যা করতে বলছে, কারণ কি, রাদারফোর্ড বোর পরমাণু মডেলে বলা আছে
ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে বা কিছু অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘোরে, এই কক্ষপথগুলোকে স্থির কক্ষপথ বলা হয়। আর যেহেতু স্থির কক্ষপথটা বোর পরমাণু মডেলে উল্লেখ আছে, আর লাল যে দলটা এটাও কি স্থির কক্ষপথে উল্লেখ করছে, তার মানে কি আমরা বলতেই পারি যে লাল দলটা বোর পরমাণু মডেলকে নির্দেশ করছে। এই যে কথাগুলো বললাম এগুলো তোমরা লিখে দেবা, তাইলেই হবে। 2 নম্বরটা কি বলছে, পরমাণুর গঠন ব্যাখ্যায় লাল ও সবুজ উভয় দলের মতামত বিশ্লেষণ করো। তাহলে পরমাণুর গঠন এটা হচ্ছে গেল আমাদের গ নাম্বার। আর যদি ঘ নাম্বার বলি, হ্যাঁ তোমরা যারা নোট করবা তারা কিন্তু অবশ্যই সবগুলো অ্যান্সার সুন্দর করে লিখবা, ঠিক আছে, এরকম শর্টকাটে না। ঘ নাম্বারটা যদি বলি, পরমাণু গঠনের বেলায় লাল ও সবুজ উভয় দলের মতামত বিশ্লেষণ করো। দেখো সবুজ দলটা কি বলছে, রাদারফোর্ড পরমাণু মডেল। লাল দলটা কি বলছে, বোর পরমাণু মডেল। এখন বলো তো ভাইয়া তোমরা, আমরা যখন বই পড়ছি বা বেসিক ক্লাসগুলো করছি তখন আমরা কি করছি, রাদারফোর্ড পরমাণু মডেলটা প্রথমে আবিষ্কার হয়েছে, যার কারণে তার ত্রুটিগুলো সংশোধন করে বোর পরমাণু মডেল আবিষ্কার হয়েছে। তাহলে তোমাকে যদি বলি যে পরমাণুর গঠন ব্যাখ্যায় এ দুইটার তুমি হচ্ছে মতামত মানে দুইটার যে গুরুত্ব এটা বিশ্লেষণ করো, তাহলে কি প্রথমে রাদারফোর্ড একটা পরমাণু মডেল দিছে, দেন সেটা সংশোধন করে বোর পরমাণু মডেল দিছে, যার মাধ্যমে আমরা কি করি পরমাণুর গঠন ব্যাখ্যা করতে পারি। তার মানে দুইটার কি, তোমাকে যদি বলা হয় গঠন ব্যাখ্যায় লাল ও সবুজ উভয়ের মতামত বিশ্লেষণ করো, তাই বলছে তাই না? তাহলে গঠন ব্যাখ্যায় তোমরা রাদারফোর্ডের পরমাণু মডেলটা একবার ব্যাখ্যা করবা, আবার লাল দলের ক্ষেত্রে বোর পরমাণু মডেলটা একবার ব্যাখ্যা করবা। এখন ব্যাখ্যা করবা মানে কি, পরমাণুর যে মডেলটা আছে এই মডেলটা তোমরা লিখবা, বুঝতে পারছো? যদি এই মডেলটা তোমরা এখানে লেখো তাইলেই তোমাদের এটাও ক্লিয়ার। মানে আলটিমেটলি আমাদের কি বলছে, গ নম্বরে বোর পরমাণু মডেলটা ব্যাখ্যা করতে হবে, ঘ নম্বরে রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল দুইটা মিলে কিছু ব্যাখ্যা করতে হবে, বুঝতে পারছো? এটা গেল একটা কোশ্চেন। এরপরেরটাতে আসো, উদ্দীপকের 1 নং চিত্রের সাহায্যে পরমাণুর গঠন সম্পর্কে কি কি ধারণা পাওয়া যায় ব্যাখ্যা করো। আচ্ছা, এই চিত্র দুইটা একটু তোমরা ভালো করে দেখো। 1 নাম্বার চিত্র যেটা আছে এই চিত্রটা দেখলেই মনে করবে এটা রাদারফোর্ড পরমাণু মডেল, আর 2 নাম্বার চিত্র যেটা এটা দেখলেই বলবা এটা বোর পরমাণু মডেল। তার কারণ কি, বোর পরমাণু মডেল বৃত্তাকার আর রাদারফোর্ড পরমাণু মডেলের কোনো আকার আকৃতির সম্পর্কে ধারণা দেওয়া নেই। তাহলে উদ্দীপকের 1 নং চিত্রের সাহায্যে পরমাণুর গঠন সম্পর্কে কি কি ধারণা পাওয়া যায় ব্যাখ্যা করো। তাহলে 1 নাম্বারটা যেটা, গ নাম্বারটা যেটা বলছে, এখানে চিত্র একটা হচ্ছে রাদারফোর্ড, 2 নাম্বারটা হচ্ছে বোর। একটু দাঁড়াও, আজানটা শেষ হোক। ঠিক আছে, আজানের পরে আমরা আবারও ফিরে আসলাম। দেখো উদ্দীপকের 1 নং চিত্রের সাহায্যে পরমাণুর গঠন সম্পর্কে কি কি ধারণা পাওয়া যায় ব্যাখ্যা করো। সোজা বাংলা কথায় যদি আমি বলি, 1 নাম্বারটা আমাদের বলছে রাদারফোর্ড পরমাণু মডেল। এরপরে বলছে কি, ঘ নাম্বারটা কোন চিত্রটি পরমাণুর গঠনের জন্য বেশি গুরুত্বপূর্ণ, উদ্দীপকের চিত্র দুইটি বিশ্লেষণ করে ব্যাখ্যা করো। চিত্র দুইটা বিশ্লেষণ করতে বলছে মানে কি, এটা কি পরমাণুর মডেল এবং এটা কোন পরমাণুর মডেল, এই দুইটা আগে বিশ্লেষণ করে আমাদের ভালো করে আইডেন্টিফাই করতে বলছে। আমি বললাম কি এটা রাদারফোর্ড পরমাণু মডেল, এটা বোর পরমাণু মডেল। এখন বলছে কি কোন চিত্রটি পরমাণুর গঠনের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, রাদারফোর্ড পরমাণু মডেল সর্বপ্রথম আবিষ্কার হয়েছে তাই না? রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু ভুল থাকার কারণেই তো আমাদের বোর পরমাণু মডেল আসছে, সেই ভুলগুলোকে সংশোধন করে। তাহলে তোমরা বলো তো, একটাতে ভুল বেশি আছে আর একটাতে কম আছে, কোনটা বেশি তোমার কাছে গ্রহণযোগ্য মনে হবে? অবশ্যই যেটাতে ভুল কম আছে সেটা। তাহলে এখন বলো কোন চিত্রটি পরমাণু গঠনের জন্য বেশি গুরুত্বপূর্ণ, এই দুইটার মধ্যে অবশ্যই কোনটা? 2 নাম্বার চিত্রটা। 2 নাম্বার চিত্রটা কি বোর পরমাণু মডেল। এখন বলছে চিত্র দুটি বিশ্লেষণ করে ব্যাখ্যা করো। বিশ্লেষণ করে কি, তোমরা এখানে রাদারফোর্ডের সীমাবদ্ধতাটা লিখবা আর বোরের সাফল্যটা লিখবা, এই দুইটা মিলে তোমরা একত্রে লিখবা, তাইলে এটা কোনটা হবে, ঘ নম্বরের অ্যান্সার হবে।
বুঝতে পারছো? তার মানে দেখো এখানে তোমাদের রাদারফোর্ড আর বোর পরমাণু মডেলটা মুখস্থ করা কতটা গুরুত্বপূর্ণ। এরপরেরটাতে যাই যদি আসো, আপেক্ষিক পারমাণবিক ভর সরি ক কত পড়বো না, গ খ। এটা পরমাণুর মডেল। আমি কি বলছিলাম, শক্তি শোষিত বা বিকিরিত, এটা কোন পরমাণু মডেলে বলছিলাম বলতো? বোর পরমাণু মডেলে। বা তোমরা যারা পড়ছো তারাও জানো শক্তি শোষিত বা বিকিরিত যে রিলেটেড কথাটা, এটা কোন পরমাণু মডেল আছে? বোর পরমাণু মডেলে। আর এখানে দেখো বিকিরিত শক্তি শোষিত শক্তি আছে না? উচ্চ থেকে নিম্নতে আসতেছে জন্য শক্তি কি করতেছে? বিকিরণ করতেছে। আর নিম্ন থেকে উচ্চতে যাচ্ছে জন্য শক্তি শোষণ করতেছে। তার মানে আমরা বলতেই পারি এটা কি, এটা হচ্ছে আমাদের বোর পরমাণু মডেল। উপরোক্ত পরমাণু মডেলের সীমাবদ্ধতা লেখো। সীমাবদ্ধতা কার? বোরের। এখানে বলে দেওয়ার কিছু আছে? তার মানে কি, তোমরা বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতাটা লিখবা। এরপরে কি, রাদারফোর্ড পরমাণু মডেলের সাথে উপরোক্ত পরমাণু রাদারফোর্ড পরমাণু মডেলের সাথে উপরিক্ত পরমাণু মডেলের পার্থক্য লেখো। তাহলে দেখো ঘ নাম্বারটা যদি একটু বলে দেই, রাদারফোর্ড আর হচ্ছে বোর। আমি মুখে পয়েন্ট বলতেছি, তোমরা একটু পয়েন্টগুলো লিখবা। হ্যাঁ, 1 নাম্বার 2 নাম্বার। 1 নাম্বারটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলে পরমাণুর ইলেকট্রন ঘোরার যে কক্ষপথ, এই কক্ষপথ সম্পর্কে কোনো আকার আকৃতির ধারণা দেওয়া হয়নি। সোজা কথায় যদি বলি, পরমাণুর কক্ষপথের কোনো আকার আকৃতির ধারণা দেওয়া হয়নি। বোর পরমাণু মডেলের ক্ষেত্রে পরমাণুর কক্ষপথ বৃত্তাকার বলা হয়েছে। তাহলে কি, রাদারফোর্ড পরমাণু মডেলের ক্ষেত্রে পরমাণুর কক্ষপথ সম্পর্কে কোনো আকার আকৃতির ধারণা দেওয়া হয়নি। বোর পরমাণু মডেলের ক্ষেত্রে কি হয়েছে? পরমাণুর কক্ষপথ বৃত্তাকার বলা হয়েছে। 2 নাম্বারটা যদি বলি, রাদারফোর্ড পরমাণু মডেলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সংক্রান্ত কোনো কথা বলা হয়নি। তাহলে কি বললাম? কৌণিক ভরবেগ সম্পর্কিত কোনো কথা বলা হয়নি, বা কৌণিক ভরবেগ সম্পর্কিত কোনো কিছু বলা নেই। 2 নাম্বার বোর পরমাণু মডেলে কি, বোর পরমাণু মডেলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr is equal nh divided twice pi বলা আছে। 3 নাম্বার যদি বলি, রাদারফোর্ড পরমাণু মডেলের কি, রাদারফোর্ড পরমাণু মডেলে শক্তি শোষণ বা বিকিরণ ব্যাপারে কোনো কথা বলা হয়নি। মানে ইলেকট্রন কখন শক্তি শোষণ করবে, কখন বিকিরণ করবে, এই রিলেটেড কোনো কথা রাদারফোর্ড পরমাণু মডেলে বলা হয়নি। কিন্তু বোর পরমাণু মডেলে বলা হয়েছে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে শক্তি বিকিরিত করবে, আর নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি শোষণ করবে। 4 নাম্বারটা, রাদারফোর্ড পরমাণু মডেলে এই যে বিকিরিত শক্তির, না বললাম তো না, শক্তি শোষণ বা বিকিরিত করার কোনো কথা বলা হয়নি। আচ্ছা, 4 নাম্বারের ক্ষেত্রে যদি বলি, রাদারফোর্ড পরমাণু মডেলে একই কক্ষপথে ঘুরতে, বা রাদারফোর্ড পরমাণু মডেলে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে শক্তির প্রয়োজন আছে কি নাই এ সম্পর্কে কিছুই বলা হয়নি। কিন্তু বোর পরমাণু মডেলে বলা আছে কি, অনুমোদিত কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরার সময় তাদের কোনো শক্তির প্রয়োজন নেই। মোটামুটি এই 4টা পয়েন্ট লিখলেই তোমরা গ নাম্বার, মানে ঘ নাম্বারে তো 4 মার্কসের কোশ্চেন, 4টা পয়েন্ট লিখলেই ফুল মার্কস পাবা। তারপরেও যদি আরও কেউ লিখতে চাও, এর সঙ্গে আরও 5 নাম্বার করে অ্যাড করতে পারো। সেগুলো কি বলতে পারি, 5 নাম্বার অ্যাড করতে পারো যে রাদারফোর্ড পরমাণু মডেলের গ্রহগুলোর সঙ্গে, মানে চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত কণার তুলনা করা উচিত হয়নি। 5 নাম্বার এটাতে লিখতে পারো, বোর পরমাণু মডেলে কোনো চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত কণার তুলনা করা হয়নি। এগুলা লিখতে পারো। বাট মেইন পয়েন্ট যে 4টা বললাম, এই 4টা পয়েন্ট কিন্তু রাখতে হবে। তাহলে দেখো এটাও আমাদের গেল। এরপর একটাতে যদি যাই, 2টা পার হয়ে গেছে। দেখো 5 নাম্বার কি বলছে, একটি মৌলের পরমাণুর মডেল আঁকার জন্য বলা হলে নবম শ্রেণীর ছাত্র ফরিদ নিচের চিত্রটি অঙ্কন করে। ঠিক আছে, তো তোমরা যারা মেইন বই পড়ছো তারা এটা দেখেই চিনতে পারছো এটা কোনটা বলা হয়েছে। এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল রিলেটেড একটা চিত্র, তাই না? রাদারফোর্ড পরমাণু মডেলে বিজ্ঞানী ম্যাক্সওয়েল তার সীমাবদ্ধতাতে একটা কথা বলছে যে ইলেকট্রনগুলা বাইরের কক্ষপথে যখন ঘুরবে
বাইরের কক্ষপথে যখন ঘুরবে ইলেকট্রন নেগেটিভ চার্জ আর নিউক্লিয়াস পজিটিভ চার্জ, তাহলে পজিটিভ নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করবে। এছাড়াও আরেকটা কথা, সেটা হচ্ছে যে বাইরের কক্ষপথে ঘুরতে থাকলে ইলেকট্রনগুলো ক্রমান্বয়ে শক্তি হারাবে এবং শক্তি হারাইতে হারাইতে একসময় এসে নিউক্লিয়াসে পতিত হবে। এখানে দেখো তাই হয়েছে, ইলেকট্রনগুলো ঘুরতে 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 শক্তি হারাইতে হারাইতে একসময় এসে নিউক্লিয়াসে কি হয়েছে, পতিত হয়েছে। তার মানে এখানে যেহেতু এটা রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতার একটা চিত্র, তার মানে বলতেই পারি উদ্দীপকে আমরা এটা রাদারফোর্ড রিলেটেডই কিছু দেওয়া আছে বা রাদারফোর্ড পরমাণু মডেলই বলা আছে। দেখো গ নম্বরে বলছে কি, ফরিদের আঁকা মডেলটি যে পরমাণু মডেলকে নির্দেশ করে তা ব্যাখ্যা করো। তার মানে গ নম্বর হচ্ছে রাদারফোর্ড মডেল। তাহলে গ নম্বরটা রাদারফোর্ড মডেল লিখতে হবে পয়েন্টগুলা, ঠিক আছে। ঘ নাম্বারটা কি, অঙ্কিত মডেল অনুসারে পরমাণুর স্থায়িত্ব সম্পর্কে যৌক্তিক মতামত দাও। অঙ্কিত মডেল অনুসারে পরমাণুর স্থায়িত্ব সম্পর্কে যৌক্তিক মতামত যদি আমি বলতে চাই, তাহলে কি দেখো তো, এখানে যে চিত্রটা দেওয়া আছে ভাই, আমি একটু আগেই বললাম কি, নিউক্লিয়াসটা পজিটিভ চার্জ, ইলেকট্রনটা নেগেটিভ চার্জ, আর ইলেকট্রনটা ঘুরতে ঘুরতে ক্রমশ শক্তি হারাতে হারাতে কি হবে, নিউক্লিয়াসে পতিত হবে। আর তোমরা বিদ্যুৎ পজিটিভ নেগেটিভ ছোটবেলায় ব্যাটারি সবাই একসঙ্গে করছো, তাই না? সেখানে কি হয়, স্ফুলিঙ্গের সৃষ্টি হয়। যদি বেশি পাওয়ারের ভোল্টেজ যদি তুমি এক জায়গায় করো, তাহলে কি আগুন ধরবে বা বস্তুটা কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, হবে না? অবশ্যই কি হবে, ধ্বংস হবে। তার মানে এই যে এই মডেলটা অনুযায়ী ম্যাক্সওয়েল বলছিল, এটা ম্যাক্সওয়েলের প্রদত্ত তত্ত্ব, ঠিক আছে। মানে রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে ম্যাক্সওয়েল এই তত্ত্বটা দিছিল, সেটা হচ্ছে কি, যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে ঘুরতে ক্রমান্বয়ে শক্তি হারাবে এবং একটা সময় গিয়ে ইলেকট্রনটা নিউক্লিয়াসে এসে পতিত হবে বা নিউক্লিয়াসের উপরে পড়বে। যদি নিউক্লিয়াসের উপরে পড়ে, তার পজিটিভ এবং নেগেটিভ কি হচ্ছে, একসঙ্গে হয়ে যাচ্ছে। তার মানে কি, আলটিমেটলি পরমাণুটা কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, হবে না? পজিটিভ নেগেটিভ এক জায়গায় হলে কি হবে, ধ্বংস হয়ে যাবে। তার মানে অঙ্কিত মডেল অনুসারে পরমাণুটি, মানে পরমাণুর স্থায়িত্ব সম্পর্কে যৌক্তিক মতামত যদি বলে, তাহলে তোমরা ডিরেক্ট ম্যাক্সওয়েলের তত্ত্বটা লিখবা, লিখে বলবা অঙ্কিত মডেল অনুসারে পরমাণু কি, অঙ্কিত মডেল অনুসারে পরমাণু অস্থায়ী। বুঝতে পারতেছ? তাহলে দেখো রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল থেকে কত কোশ্চেন আসছে, এগুলা কিন্তু সব বোর্ড কোশ্চেন। হ্যাঁ, কোন বোর্ড এটা একটু আমি উঠাইনি, কারণ এগুলা উঠাইতে গেলে আমার একটু প্রবলেম হচ্ছে, জায়গার সমস্যা হচ্ছে, এই কারণে আমি উঠাইনি। তো বাট এগুলো সব বোর্ডের কোশ্চেন, ঠিক আছে। এটা গেল, এটাও বুঝতে পারলাম। পরেরটাতে যাই। চিত্র 1-এ প্রদর্শিত পরমাণু মডেলের মূল বক্তব্যগুলি বর্ণনা করো। আবার সেম, এটা ইলেকট্রন ঘুরতেছে, ঘুরতে 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 তার কি হচ্ছে, শক্তি হারাচ্ছে। ইলেকট্রন ঘুরতে ঘুরতে শক্তি হারায় কোথায় আসতেছে, নিউক্লিয়াসে পতিত হচ্ছে। আর এর আগের কোশ্চেনেই আমরা দেখলাম এটা কাকে নির্দেশ করে, আগের কোশ্চেনেই দেখলাম এটা আমাদের রাদারফোর্ড পরমাণু মডেলকে নির্দেশ করে। আর 2 নাম্বার চিত্রটা দেখো, 2 নাম্বার চিত্রটা আমাদের বৃত্তাকার কক্ষপথ দেওয়া আছে। আর বৃত্তাকার কক্ষপথ আমাদের কোন পরমাণু মডেলে ছিল, বোর পরমাণু মডেলে। তাহলে এখন বলছে কি, 1-এ প্রদর্শিত পরমাণু মডেলের মূল বক্তব্যগুলি লেখো। মূল বক্তব্য মানে মডেলটা চাইছে, তাহলে গ নাম্বারে কোন মডেলকে চাইছে, রাদারফোর্ড মডেলটা চাইছে। ঘ নাম্বারে কি বলছে, চিত্র 1 অপেক্ষা চিত্র 2 পরমাণুতে ইলেকট্রনের অবস্থান সম্পর্কিত ধারণাকে অধিকতর গ্রহণযোগ্য করা হয়েছে, যুক্তির মতামত দাও। ওই সেম কথা, রাদারফোর্ড পরমাণু মডেলের ত্রুটিগুলা কাটে কি বোর পরমাণু মডেল নেওয়া হয়েছে। কারণ রাদারফোর্ড পরমাণু মডেলে কি, ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরলে শক্তি শোষণ বা বিকিরণ করবে কিনা এগুলা কোনো কিছু বলা নাই, কিন্তু বোর পরমাণু মডেলে বলা আছে নির্দিষ্ট কক্ষপথে ঘুরলে শক্তির কোনো শোষণ বিকিরণ ঘটে না বা শক্তির প্রয়োজন নেই। নিম্ন থেকে উচ্চতে গেলে শক্তি শোষণ করবে, উচ্চ থেকে নিম্নতে গেলে শক্তি বিকিরণ করবে। এই যে কথাগুলো বলা আছে, যার কারণে কি বোর পরমাণু মডেলকে অধিক গ্রহণযোগ্য করা হয়েছে। এগুলা তোমরা তো সবাই জানো, তাই না? তার মানে এই দুইটা মিলে তোমরা তুলনা করবা, করে বলবা যে বোর পরমাণু মডেলকে অধিক গ্রহণযোগ্য করা হয়েছে। এরপরে আসো পরেরটাতে যাই। 7 নাম্বার কি, নবম শ্রেণীর রসায়ন শিক্ষক অভিজিৎ রয় তার শিক্ষার্থীদেরকে পরমাণুর গঠন সম্পর্কে বোঝানোর সময় একটি পরমাণু সৌর মডেলের প্রস্তাবনা সম্পর্কে বোঝাচ্ছিলেন। সৌর মডেল তার মানে কি, সৌরজগৎ আসে না, সৌরজগৎ মানে কোন মডেল,
রাদারফোর্ড মডেল। তাহলে একটা কি পাইলাম, রাদারফোর্ড। আচ্ছা, অতঃপর তিনি শিক্ষার্থীদেরকে উক্ত মডেলের প্রস্তাবনাগুলোর সীমাবদ্ধতা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে খুঁজে বের করতে বলেন। তার মানে এখানে কোন মডেলটা বলা আছে, রাদারফোর্ড মডেল বলা আছে এবং এর সীমাবদ্ধতা বলা আছে। উদ্দীপকের শিক্ষক কর্তৃক বর্ণিত পরমাণু মডেলটির প্রস্তাবনা তুলে ধরো। তার মানে কি, রাদারফোর্ড পরমাণু মডেল লিখতে বলছে, রাদারফোর্ড পরমাণু মডেল লিখতে বলছে। উদ্দীপকের পরমাণু মডেলের প্রতিটি প্রস্তাবনা ভালোভাবে বিশ্লেষণপূর্বক সীমাবদ্ধতাগুলো আলোচনা করো। তার মানে এখানে রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা চাইছে, যেটাকে আমরা কি বলতে পারি, স্বীকার্যও বলতে পারি। তাহলে আলটিমেটলি দেখো এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি গ নম্বরের মডেলটা লিখতে হবে, ঘ নম্বরের সীমাবদ্ধতা লিখতে হবে। তার মানে আশা করি তোমরা বুঝতে পারতেছো যে এই রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের এই সীমাবদ্ধতা, সাফল্য এবং মডেলগুলা কতটা ইম্পর্টেন্ট। 7 নম্বর গেল, 8 নম্বরে আসো। দেখো 8 নম্বরটা কি, এ নম্বরে একটা চিত্র দেওয়া আছে, বি নম্বরে একটা চিত্র দেওয়া আছে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া দুইটাই তো বৃত্তাকার দেওয়া আছে, তাহলে কি দুইটাই বোর পরমাণু মডেল নির্দেশ করে? না, একটু বুঝাই দেই। দেখো এটা যদি একটু বুঝাই দেই, এ নম্বরে দেখানো হচ্ছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতেছে, ঠিক আছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতেছে। এখানে একটু বলে দেই, যদি কখনো দেখো যে এরকম এই নিউক্লিয়াসের বাহিরের যে প্রথমটা আছে, বুঝছো, এই কক্ষপথটা প্রথম কক্ষপথ, এখানে দ্বিতীয় কক্ষপথ, এরকম বোঝানো হয়নি। এখানে বোঝানো হয়েছে এটা একটা নিউক্লিয়াস, আর নিউক্লিয়াস কেন্দ্র করে একটা ইলেকট্রন কি করতেছে, ঘুরতেছে, ঠিক আছে। কারণ যদি প্রথম কক্ষপথে এটা বোঝাইতো তাহলে ইলেকট্রনটা এখানে থাকতো এবং এখানে আরো কিছু ইলেকট্রন থাকতো। বাস্তবে কি তাই আছে? নাই। তার মানে এখানে দেখানো হয়েছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতেছে। আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতেছে, এটা কোন মানে কোন মডেলে বলা ছিল? রাদারফোর্ড। আর 2 নম্বরের ক্ষেত্রে দেখো এই যে n=1 n=2, এই n সম্পর্কিত কথা বলা ছিল হচ্ছে বোর পরমাণু মডেলে। আবারও বলতেছি, যারা ক্লাসগুলো করনি তারা ক্লাসগুলো করে আসবা, আমাদের প্লেলিস্টে গেলেই পাবা বেসিক ক্লাস, সে ক্লাসগুলো করবা, আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বোর পরমাণু মডেল বলা আছে, বলছে উদ্দীপকের বি মডেলের আলোকে পরমাণুর এক্স ও ওয়াই শক্তি স্তরের অরবিটালের সংখ্যা ও ধারণকৃত ইলেকট্রন সংখ্যা হিসাব করো। দেখো এটা বোঝার বিষয়। গ নাম্বারটা কি বলছে, গ নাম্বারটা বি পরমাণু মডেল, বি মানে কোনটা, বোর পরমাণু মডেল। তাহলে বোর পরমাণু মডেলের আলোকে পরমাণুর এক্স ও ওয়াই শক্তি স্তরের অরবিটালের সংখ্যা ও ধারণকৃত ইলেকট্রনের সংখ্যা হিসাব করতে বলছে। তাহলে দেখো এখন এক্স কত, এক্স আর ওয়াই আছে তাই না, n=1 প্রথমটা, n=2 দ্বিতীয়টা, তাহলে এক্স এর জায়গায় কি হবে, x=n=3, ওয়াই এর ক্ষেত্রে n=4, তাই তো হচ্ছে তাই না। কারণ দেখো কি 1 2 3 4 ধীরে ধীরে কি হচ্ছে, একটা করে বাড়তেছে। আচ্ছা, আমাদের বলছে কি এক্স ও ওয়াই শক্তি স্তরের অরবিটালের সংখ্যা ও ধারণকৃত ইলেকট্রন সংখ্যা হিসাব করো। তাহলে আমরা বেসিক ক্লাস যখন করছিলাম তখন দেখছি অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র কি, অরবিটাল প্রকাশ করা হয় স্মল এল দ্বারা। তাহলে স্মল এল ইকুয়াল আমরা লিখতে পারি কি 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে কি n-1 পর্যন্ত। তাহলে দেখো তো এখানে n সমান যখন 3, তখন অরবিটাল সংখ্যা কি হবে বলো তো, 0 1 2, কারণ কি 3 থেকে 1 বিয়োগ করলে কত আসে, 0 1 2। এরপরে n সমান যখন 4, তখন l সমান কি হয়, 0 1 2 3। তাই হয় কি না, তাই হয় না, হয়। আমরা আবার জানি কি অরবিটাল এল যেটা, এটার মান যখন 0 তখন সেটাকে বলা হয় এস উপশক্তি স্তর, 1 হলে পি উপশক্তি স্তর, 2 হলে ডি উপশক্তি স্তর, এফ হইলে কি, 3 হইলে এফ উপশক্তি স্তর। বুঝতে পারছো, 3 হইলে এফ উপশক্তি স্তর।
এখন বলছে কি অরবিটাল সংখ্যা ও ধারণকৃত ইলেকট্রনের সংখ্যা হিসাব করো। তাহলে এখানে দেখো তো এটাতে আমরা কি পাইছি, তিনটা পাইছি না, তিনটা কি কি, এস পি ডি, এস পি ডি। আলটিমেটলি এখানে আমরা কি পাইছি, এক্স এ দেখো তো 3s 3p 3d। তাহলে 3s 3p 3d যদি পাই তাহলে এস এ সর্বোচ্চ যায় 2টা, পিতে যায় 6টা, ডিতে যায় 10টা, তার মানে 18টা। তাহলে আমাদের এক্স এ সর্বোচ্চ কয়টি ইলেকট্রন যাবে, এক্স এ সর্বোচ্চ ইলেকট্রন যাবে 18টি এবং এর অরবিটাল সংখ্যা কয়টি, 3টি। তাহলে আমরা যদি লিখি এক্স এর অরবিটাল 3টি, এক্স এর ইলেকট্রন ধারণ বা ধারণকৃত ইলেকট্রন লেখো, এক্স এর ধারণকৃত ইলেকট্রন 18টি। আবার যদি ওয়াই এর ক্ষেত্রে বলি, দেখো ওয়াই এর ক্ষেত্রে আমরা কি কি পাইছি, ওয়াই এর ক্ষেত্রে পাইছি আমরা এস পি ডি এফ, তাই পাইছি না, এস পি ডি এফ। তাহলে যেহেতু ওয়াই এর ক্ষেত্রে এস পি ডি এফ, তাহলে আমরা এখন যদি লিখি একটু, এখানে আলটিমেটলি কি পাইছি, ওয়াই এর মান যেহেতু 4, তাহলে 4s 4p 4d 4f। এখানে একটু মনে রাখবা এস এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, পি এর 6, ডি এর 10, এফ এর 14। বেসিক ক্লাসে এগুলো বলছি সব, হ্যাঁ এগুলা যারা জানো না তারা একটু মুখস্থ করো। তাহলে এখানে কত, 2 প্লাস 6 প্লাস 10 প্লাস কত হবে, 10 প্লাস 14, যোগ করো কত আসে, 8 28 28 না সরি 8 18 18 আর 14 32, তাহলে কত 32। তাহলে ওয়াই এর অরবিটাল সংখ্যা কত, 4টি। আচ্ছা আমি সব ইংরেজিতেই লিখি তাহলে তোমাদের উলটপালট হবে না, 4টি। আর ওয়াই এর ধারণকৃত ইলেকট্রন 32টি। আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। খ নম্বরে কি বলছে, উদ্দীপকের দুটি মডেলের তুলনামূলক অবস্থান তুলে ধরো। তুলনামূলক অবস্থান বলতে দুইটা মডেলের মধ্যে তুলনা করতে বলছে, রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, এটা দুইটার তুলনা, এর আগে অনেকবার বলছি, আশা করি ওটা তোমরা পারবা। তার মানে দেখো আমাদের 8 নাম্বারটাও শেষ হয়ে গেল। এরপরেরটাতে যদি যাই আসো, 9 নাম্বারটি কি বলছে, উদ্দীপকের 1 নং মডেলটি বর্ণনা করো। 1 নং মডেলে কি কে এল এম এন এভাবে বলা আছে। যখন আমরা বোর পরমাণু পড়ছি, বোর পরমাণু মডেল, তখন দেখছি এন সমান সমান 1 হলে সেটাকে কে, এন সমান সমান 2 হলে সেটাকে এল, এন সমান সমান 3 হলে সেটাকে এম, এন সমান সমান 4 হলে সেটাকে এন, এরকম নামকরণ করা হয়, তাই না। তার মানে এখানে যেহেতু কক্ষপথগুলো কে এল এম দিয়ে বলা আছে, এগুলা কি প্রধান শক্তি স্তর উল্লেখ করছে, তার মানে এটা কোন পরমাণু মডেলকে নির্দেশ করে, বোর পরমাণু মডেলকে। তার মানে আলটিমেটলি উদ্দীপকে কোন পরমাণু মডেল দেওয়া আছে, বোর পরমাণু মডেল দেওয়া আছে, তাই না। এখন বোর পরমাণু মডেলটা বলছে উদ্দীপকের 1 নং মডেলটি বর্ণনা দাও। তার মানে এখানে আমাদের গ নম্বরে কি বলছে, গ নম্বরে বোর পরমাণু মডেলটা উল্লেখ করতে বলছে। বোর পরমাণু মডেলটা তোমরা লিখবা। ঘ নম্বরে বলা আছে উদ্দীপকের 1 ও 2 এর মধ্যে তুলনা করো। 1 ও 2 এর মধ্যে বলতে কি বলছে, অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য লিখতে বলছে। অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য বলতে কি বোঝায়, অরবিটটা হচ্ছে প্রধান শক্তি স্তর, অরবিটালটা হচ্ছে উপশক্তি স্তর, ঠিক আছে। আচ্ছা তাহলে অরবিটটা কি তোমরা যদি বলো, তাহলে কোনো পরমাণুর অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য লিখলে তোমরা লিখবে এভাবে যে কোনো একটি পরমাণুর প্রধান শক্তি স্তরকেই অরবিট বলা হয়। আর অরবিটালের ক্ষেত্রে লিখবা কোনো একটি পরমাণুর ইলেকট্রন মেঘের ত্রিমাত্রিক বিন্যাসকেই, বা ইলেকট্রন যেখানে ইলেকট্রন মেঘটা সবচেয়ে বেশি থাকে তার ত্রিমাত্রিক বিন্যাসকেই অরবিটাল বলা হয়। আবারও বলতেছি,
কোনো একটি পরমাণুর প্রধান কক্ষপথকে বা কোনো একটি পরমাণুর অনুমোদিত কক্ষপথকেই অরবিট বলা হয়। আর অরবিটাল কি? কোনো একটি পরমাণুর যেখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব সবচেয়ে বেশি সেখানে ত্রিমাত্রিক গঠনকে অরবিটাল বলা হয়। এটা গেলে এক নম্বর পয়েন্ট। হ্যাঁ, এক নম্বর অরবিটাল। 2 নম্বর পয়েন্ট যদি বলি, অরবিটকে কে, এল, এম, এন ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়, আর অরবিটালকে এস, পি, ডি, এফ এসব দ্বারা প্রকাশ করা হয়। অরবিটটা নির্ভর করে প্রধান শক্তি স্তরের উপর, আর অরবিটালটা নির্ভর করে প্রধান শক্তি স্তর এবং উপশক্তি স্তরের উপর। তাহলে অরবিটটা কিসের উপর নির্ভর করে? প্রধান শক্তি স্তর এবং উপশক্তি স্তরের উপরে। 4 নম্বর যদি বলি, এই যে অরবিটটা, এই অরবিটের দ্বারা আমরা কোনো একটা পরমাণুর মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে পারি, আর অরবিটাল দ্বারা কোনো একটি পরমাণুর স্পেসিফিক কোন জায়গায় কয়টা ইলেকট্রন থাকবে এটা নির্ণয় করতে পারি। তাহলে পার্থক্য 4টা বললাম। এছাড়াও তোমাদের বিভিন্ন ধরনের টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট, বিভিন্ন ধরনের গাইড তোমাদের কাছে আছে, সেখানে আরও বিভিন্ন পয়েন্ট লেখা থাকতে পারে, বাট এই মেইন যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো তোমরা লিখবা। ঠিক আছে, এই পয়েন্টগুলো লিখে ওগুলা থেকে তোমরা বাকিগুলো লিখে মোটামুটি 7-8টা পয়েন্ট লেখার চেষ্টা করবা, তাহলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপরে দেখো, এখানে তো 2টাই হলো, তাই না? হ্যাঁ, পরের কোশ্চেনে আসি। দেখো এখানে কি বলা আছে, কে, এল, এম, এন, ও, পি প্রধান কক্ষপথগুলোকে বলা আছে। তার মানে আলটিমেটলি চিত্রটা আমাদের কোন পরমাণু মডেল দেওয়া আছে তোমরা সবাই বুঝে গেছো, তাই না? বোর পরমাণু মডেল। তাহলে চিত্রের শক্তি স্তর সমূহে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে ব্যাখ্যা করো। গ নাম্বার, দেখো কোন একটা কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে 2n²। তাহলে এখানে প্রথমটা কত বলা আছে, কে, কে মানে n = 1। তাহলে এখানে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকবে? 2 × 1 এর উপর স্কয়ার, মানে 2 × 1 = 2। তারপরে কি, এল, এম, এন, ও, পি, কিউ বলা আছে। তাহলে n = 2, n = 3, n = 4, n = 5, n = 6, n = 7। তাহলে দেখো, তাহলে এখানে 2 যদি হয়, 2 × 2 এর উপর স্কয়ার, 2 × এখানে 3 এর উপর স্কয়ার, 2 × 4 এর উপর স্কয়ার, 2 × 5 এর উপর স্কয়ার, 2 × 6 এর উপর স্কয়ার, 2 × 7 এর উপরে স্কয়ার। এগুলো ক্যালকুলেশন করে তোমরা বের করবা কোনটার কত উত্তর বের করে নিও। আমার কাছে ক্যালকুলেটর নাই, যদিও মুখেও করা যাবে, বাট তোমরা এগুলো বের করে নিও, ওগুলা বলে টাইম নষ্ট করার দরকার নেই। এরপরে বলছে রাদারফোর্ড ও নিলস বোর পরমাণু মডেলের আলোকে প্রদত্ত পরমাণু মডেলটি বিশ্লেষণ করো। ভাই এখানে তো রাদারফোর্ড পরমাণু মডেল আসার কোনো প্রশ্নই আসে না। আসে কি? আসে না। এখানে কোন পরমাণু মডেলটা আসছে? বোর পরমাণু মডেল। কেন? কারণ প্রধান কক্ষপথগুলোকে কে, এল, এম, এন দ্বারা প্রকাশ করা হয়েছে। এখানে প্রধান কক্ষপথগুলোকে বৃত্তাকার এন দ্বারা প্রকাশ করা হয়েছে। এই জিনিসগুলো লিখবা, মানে সোজা কথা এখানে বোর পরমাণু মডেলটা দিবা। তাহলে এখানে ঘ নম্বরে আমাদের কি চাইছে? বোর পরমাণু মডেল। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্রটা কি? 2n²। আর এখানে ঘ নম্বরে কি চাইছে? বোর পরমাণু মডেল। আশা করি তোমাদের ক্লিয়ার। পরের কোশ্চেনে আসো। এই তো এটা হচ্ছে কথা। ভর সংখ্যা বলতে কি, ক খ বারবার আমি পড়তেছি, আসলে ক খ তো তোমাদেরকে পড়াচ্ছি না। গ ঘ, উদ্দীপক একটা ছক দেওয়া আছে, মৌলের প্রতীক দেওয়া আছে এ বি সি, না সরি মৌল দেওয়া আছে এ বি সি, প্রতীক দেওয়া আছে অক্সিজেন 16 8, মানে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, ভর সংখ্যা 16 বুঝাইছে। এটা প্রথমেই দেখাইলাম। সোডিয়াম দেওয়া আছে, আবার অক্সিজেন দেওয়া আছে। গ নম্বরে বলছে এ ও সি পরস্পরের আইসোটপ ব্যাখ্যা করো। এখন দেখো আইসোটপ হওয়ার শর্ত কি? যদি কোনো মৌলের প্রোটন সংখ্যা এক হয় কিন্তু ভর সংখ্যা আলাদা হয় তাহলে তাদেরকে পরস্পরের আমরা কি বলবো? আইসোটপ বলবো। তাহলে দেখো এখানে গ নাম্বারটা যদি বলি,
ক নাম্বারটা কি বলছে এওসি, এটা কি আছে 16 অক্সিজেন 8, সিটা কি আছে 17 অক্সিজেন 8। দেখো তো এখানে নিচের যেটা আছে এটাকে আমরা কি বলছিলাম, নিচের যেটা আছে এটাকেই কি আমরা পারমাণবিক সংখ্যা বলছি না? আর পারমাণবিক সংখ্যাটাই কি প্রোটন সংখ্যা। তাহলে এ এবং সি এর দুইটার পরস্পরের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কি সমান। তার মানে আমরা কি বলতে পারি এই দুইটা পরস্পরের আইসোটপ, কারণ আইসোটপের সংখ্যা কি, যে সকল মৌলের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা তাদেরকে বলা হয় পরস্পরের আইসোটপ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, কারণ বেসিক ক্লাসে এগুলো আমি সব করাইছি তোমাদেরকে। তো এটা গেল গ নাম্বারটা, গ নাম্বারটা বুঝতে পারছো। আচ্ছা, সোডিয়াম বা ঘ নাম্বারটা যদি একটু বলি, দেখো ঘ নাম্বারটা কি বলছে 23 সোডিয়াম 11 প্লাস। এর তাৎপর্য ব্যাখ্যা করতে বলছে। এর তাৎপর্য ব্যাখ্যা মানে আলটিমেটলি এখানে কি কি ঘটছে সেই জিনিসটা ব্যাখ্যা করতে বলছে। তার মানে এখান থেকে আমরা কি কি পাচ্ছি, দেখো এখান থেকে আমরা পাচ্ছি যে সোডিয়াম এর ভর সংখ্যা কত 23, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, একটু দাঁড়াও মনিটরটা অফ হয়ে গেছে। আচ্ছা মনিটর অন হোক, আমরা এটার উত্তর করে আসো। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত এখানে 11। তাহলে পারমাণবিক সংখ্যা পাইলে এখানে সোডিয়ামের চার্জ কত, চার্জ হচ্ছে +1। আমরা কি জানি একটা পরমাণুর যে কয়টা প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা থাকে তার ইলেকট্রন সংখ্যাও সে কয়টা থাকে। বাট যদি কখনো চার্জ অবস্থায় থাকে সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে চার্জ অবস্থায় থাকলে, একটু দাঁড়াও আমি ওপেন করে নেই। দেখো যদি কখনো চার্জ অবস্থায় থাকে সেক্ষেত্রে কি হবে, দেখো যদি প্লাস চার্জ থাকে তাহলে ইলেকট্রন থেকে সেই সংখ্যাটা মাইনাস করতে হবে, যদি মাইনাস চার্জ থাকে ইলেকট্রনের সঙ্গে সেই সংখ্যাটা যোগ করতে হবে। আবারও বোঝো, যদি প্লাস চার্জ থাকে তাহলে ইলেকট্রন থেকে সেই সংখ্যাটা কি করতে হবে, মাইনাস করতে হবে। যদি মাইনাস চার্জ থাকে ইলেকট্রনের সঙ্গে সেই সংখ্যাটা যোগ করতে হবে। তাহলে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা এখানে কত, প্লাস চার্জ আছে +1, তার মানে 11 - 1 = 10। যেহেতু সে একটা ইলেকট্রন প্লাস আকারে আছে তার মানে সে একটা ইলেকট্রন ত্যাগ করছে, কারণ কি জানি আমরা ত্যাগ করলে পজিটিভ চার্জ হয়। এগুলো বেসিক ক্লাসে করাইছি, এখানে এত ডিটেলসে বলা সম্ভব না, বুঝছো। বেসিক ক্লাসগুলো তোমরা যারা করোনি চেষ্টা করিও করার, আর যারা বুঝতে পারতেছো তারা তো পারতেছই। তার মানে এখানে আমরা কি বলতে পারি, সোডিয়াম একটা ইলেকট্রন অধিক ইলেকট্রন আকর্ষী কোনো পরমাণুকে দান করছে, করে সোডিয়াম প্লাসে পরিণত হয়েছে। দেখো তো আমরা এই কয়টার বাইরে কি কোনো ঘটনা এখানে দেখতে পারি, এই কয়টার বাইরে কিন্তু কোনো ঘটনা আমরা এখানে দেখতে পারি না। তার মানে এই কয়টা জিনিসই তোমরা বাংলা সুন্দরভাবে লিখে দেবা, তাহলে এটা হয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে এটাও শেষ হইলো। তাহলে আলটিমেটলি আমরা এখন পর্যন্ত যা যা পড়লাম তা থেকে কি কি পাচ্ছি, ইলেকট্রন বিন্যাসটাই পাচ্ছি আর পরমাণু মডেলটা পাচ্ছি। রাদারফোর্ড পরমাণু মডেলটা কতটা ইম্পর্টেন্ট, বোর পরমাণু মডেলটা কতটা ইম্পর্টেন্ট সেটা পাইছি, তাই না। এরপর আসো, কিছু মৌলের পারস্পরিক সংখ্যা সহ প্রতীক দেওয়া হলো। রাদারফোর্ড পরমাণু মডেলের ভিত্তি কি ছিল, ওটা তো না, A11 Z19 Y24 X29 এরকম বলা আছে। উদ্দীপকের কোন মৌলের রাসায়নিক ধর্মের মিল রয়েছে ব্যাখ্যা করো। আচ্ছা, উদ্দীপকের কোন কোন মৌলের রাসায়নিক ধর্মের মিল রয়েছে ব্যাখ্যা করতে বলছে। ঠিক আছে, তো দেখো রাসায়নিক ধর্মের মিল থাকার জন্য আমাদেরকে কি জানতে হয়, এটা আমরা রাসায়নিক ধর্মের মিল রয়েছে এই জিনিসটা আমরা চতুর্থ অধ্যায়ে পড়বো। হ্যাঁ, উদ্দীপকের কোন কোন মৌলের রাসায়নিক ধর্মের মিল রয়েছে এটা আমরা চতুর্থ অধ্যায়ে পড়বো পর্যায় সারণী। তবুও একটু বলি, যে সকল মৌল একই গ্রুপে থাকে সে সকল মৌলের রাসায়নিক ধর্ম কি হয়, একই হয়। আবার বলতেছি, যে সকল মৌলর গ্রুপ নাম্বার একই সে সকল মৌলের রাসায়নিক ধর্ম একই। তো আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এদের যে গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা নির্ণয় এটা আমরা চতুর্থ অধ্যায়ে যেহেতু আছে
এই জিনিসটা আমরা চতুর্থ অধ্যায়ে যখন পড়বো তখন এটা তোমরা পারবা। তোমরা এটার গ নাম্বারে চতুর্থ অধ্যায় লিখে রাখো। চতুর্থ অধ্যায় চাইলে এখনো দিতে পারি, বাট একটা অধ্যায়ের জিনিস আরেকটার মধ্যে আমি ঢুকাবো না। চতুর্থ অধ্যায় লিখে রাখো। উদ্দীপকের কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ভিন্নতা পরিলক্ষিত হয় যুক্তি সহ ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা ইলেকট্রন বিন্যাস করি। A11 ক্ষেত্রে কি 1s2 2s2 2p6 3s1 2p6 3s1, কারণ 11 বলা আছে তাই না। জেড এর ক্ষেত্রে 19 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। জেড গেল। ওয়াই 24 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে হচ্ছে 3d 4s2 3d4। দেখো 24 হয়েছে। এরপরে কি আছে, এক্স আছে তাই না, কত 29 1s2 2s2 2p6 3s2 3p6 3d থাকলো 4s2, তারপরে ডিতে আসবে 9। আমাদের বলছে স্বাভাবিক নিয়মে এটাই হওয়ার কথা ইলেকট্রন বিন্যাস তাই না। আমাদের বলছে কোন কোন ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ভিন্নতা পরিলক্ষিত হয়। ভিন্নতা মানে কি, ব্যতিক্রম পরিলক্ষিত হয়। দেখো এখানে যদি তোমাদেরকে একটু দেখাই, এখানে D9 এবং D4 আছে, ঠিক আছে। আমরা জানি কোনো অরবিটাল, ভালো করে বসো, কোনো অরবিটাল আংশিক পূর্ণর চেয়ে অর্ধপূর্ণ অথবা ফুল পূর্ণ অবস্থায় বেশি স্থিতিশীল। আংশিক পূর্ণর চেয়ে অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় বেশি স্থিতিশীল। আর আমরা কি মৌলগুলোকে সবসময় স্থিতিশীলই রাখতে চাই না? অবশ্যই তো রাখতে চাই তাই না। তাহলে এই ডির ক্ষেত্রে D10 আর D5 এটা কি ডির ক্ষেত্রে অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থা না। তো এই যে এই অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থা লাভ করার জন্য যখন D9 থাকবে তখন সে একটা ইলেকট্রন তার আগে যেটাতে গেছে সেটা থেকে গ্রহণ করবে, করে D10 করবে। আর D4 যখন থাকবে তখন সে একটা ইলেকট্রন তার আগে যেটাতে ইলেকট্রন গেছে সেখান থেকে একটা নিয়ে D5 পূরণ করবে। তাহলে এখানে দেখো তো 3D তে আসার আগে কই 4s এ ইলেকট্রন গেছে না, গেছে। তার মানে সে কি করবে, অর্ধপূর্ণ করার জন্য 4s থেকে একটা ইলেকট্রন নেবে। তাহলে স্বাভাবিক নিয়ম অনুযায়ী এখানে 4 হওয়ার কথা, কিন্তু এখানে আর এখানে 2 হওয়ার কথা। স্বাভাবিক নিয়মে এখানে 4 এখানে 2 হওয়ার কথা, কিন্তু অর্ধপূর্ণ হয়ে বেশি স্থিতিশীল হওয়ার জন্য সে এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে এখানে 5 করলো আর ওখানে একটা রাখলো। তাহলে এখানে কি হবে বলো তো, এখানে 10 হবে আর এখানে 1 হবে। কারণ কি, পূর্ণ অবস্থায় বেশি স্থিতিশীল, আর সে বেশি স্থিতিশীল হওয়ার জন্য তার থেকে একটা ইলেকট্রন নিয়ে এটা পূর্ণ করবে। তার মানে এই দুইটাতে ওয়াই এবং এক্স এ কি হয়, ইলেকট্রন বিন্যাসের ভিন্নতা পরিলক্ষিত হয়। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, ওয়াই এর ভর সংখ্যা কত, ওয়াই পরমাণুর ভর সংখ্যা কত বলছে, আর এক্স ও ওয়াই ইলেকট্রন বিন্যাস পূর্বক ইলেকট্রন বিন্যাসের নিয়ম ও নিয়মের ব্যতিক্রম ব্যাখ্যা করো। এগুলো তোমরা পারবা। 13 নম্বরটা আমি বলে দিচ্ছি, তোমরা পারবা। ভর সংখ্যা গ নাম্বার, ভর সংখ্যা সমান সমান কি, প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যাটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা কত 47, নিউট্রন সংখ্যা কত 48। তাহলে কত 45 90 90 95। তাহলে ভর সংখ্যা কত 95, ঠিক আছে। এরপর আসো এক্স ও ওয়াই পরমাণুর ইলেকট্রন বিন্যাস পূর্বক ইলেকট্রন বিন্যাসের নিয়ম ও নিয়মের ব্যতিক্রম ব্যাখ্যা করো। এখন দেখো ঘ নাম্বারটা বলছে, এর আগেই ব্যতিক্রমগুলো পড়াইছি না, ওই ব্যতিক্রমই করবা, মনে রাখবা। D5 D10 F7 F14 এগুলা এদের আংশিক পূর্ণর চেয়ে বেশি স্থিতিশীল, মানে D1 থেকে 9 এর চেয়ে এবং F1 থেকে 13 এর চেয়ে বেশি স্থিতিশীল। তার মানে এটাও পারবা, যদি আগেরটা নাম হতো আগেরটা আবার দেখো তাহলেই এগুলা পারবা। তাহলে 13 নম্বরটাও শেষ। এরপরে আসো পরের কোশ্চেনে, 14 নম্বর বলছে কি,
উদ্দীপকের এক্স এর ইলেকট্রন বিন্যাসে প্রধান শক্তি স্তর উপশক্তি স্তরগুলোর শক্তিক্রম অনুসরণ করে ব্যাখ্যা করো। আচ্ছা, উদ্দীপকের এক্স এর ইলেকট্রন বিন্যাসে প্রধান শক্তি স্তর উপশক্তি স্তরগুলোর শক্তিক্রম অনুসরণ করে ব্যাখ্যা করো। এত কঠিন ভাষা বোঝার দরকার নেই, তোমরা সবাই এই চিত্রটা দেখছো না, 1s2 2s2 2p 3s 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 5f 6s 6p 6d 7s 7p 8s। আমার অফলাইনে একটা স্টুডেন্ট জিজ্ঞেস করছিল যে স্যার এখানে 3ডির পরে আরও এফ এরকম বাড়লো না কেন? আসলে বাড়লো না এই কারণে, কারণ আমাদের যে 118টা মৌল আছে এই কয়টা হলে এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস হয়ে যায়। ঠিক আছে, তো দেখো তোমরা এই চিত্রগুলো আশা করি সবাই দেখছো। এই চিত্র তোমাদের বইয়ে আছে না? আছে। মানে কি, প্রথমে 1s এ যাবে, তারপর 2s 2p 3s 3p এভাবে যাবে, তাই না? 3p 4s এভাবে যাবে। এগুলা কেন যাচ্ছে? কারণ আমরা স্বাভাবিক হিসেবে কি 1 এ যাওয়ার কথা, 2 তে যাওয়ার কথা, 3 তে 4 এ 5 6 7 8 এভাবে যাওয়ার কথা, তাই না? কিন্তু এটা যদি আমি সাজাই তাহলে দেখো প্রথমে 1s এ যাবে, তারপরে 2s এ যাবে, তারপরে 2p তে যাবে, 3s এ যাবে, 3s এর পরে কোনটাতে যাবে? 3p তে যাবে, 3p এর পরে কোনটাতে যাচ্ছে? 4s এ যাচ্ছে, তারপরে 3d তে যাচ্ছে। এরকম আমরা দেখতেছি। কেন এরকম হচ্ছে? এটা হওয়ার কারণ হচ্ছে এই যে কোনটাতে আগে যাবে এটা নির্ভর করতেছে n প্লাস l এর মানের উপরে, n প্লাস l এর মানের উপরে। এটার ক্ষেত্রে দেখো n এর মান হচ্ছে 4 আর l এর মান মানে হচ্ছে অরবিটালের মান s কখন 0 হলে, তার মানে এখানে কত 4। আর এটার ক্ষেত্রে দেখো 3d, n এর মান কত 3, d এর মান মানে কত অরবিটাল 2 5। যখন n প্লাস l এর মানটা বের করব তখন যেটার মান ছোট হবে সেটাতে ইলেকট্রন আগে যাবে। বাট যদি কখনো দুইটার মান সমান হয়, যদি কখনো দুইটার মান সমান হয় সেই ক্ষেত্রে যেটার n এর মান ছোট সেটাতে ইলেকট্রন আগে যাবে। কথাটা ভালো করে মাথায় রাখবা। যখন আমরা ইলেকট্রন প্রবেশ করাবো তখন দেখব n প্লাস l এর মান যার ছোট সেটাতে ইলেকট্রন যাবে। কিন্তু যদি কখনো n প্লাস l এর মান সমান হয় সেই ক্ষেত্রে যেটার l এর মান যেটার n এর মান ছোট সেটাতে ইলেকট্রন আগে যাবে। তার মানে দেখো তো উপশক্তি স্তরগুলোর শক্তিক্রম অনুসারে ব্যাখ্যা করতে যেটা বলছে সেটা যদি আমরা এখানে একটু বলি, উপশক্তি স্তরগুলোর শক্তিক্রমের জন্যই কি ইলেকট্রন কোনোটাতে আগে যাচ্ছে কোনোটাতে পরে যাচ্ছে, এরকম হচ্ছে না? যেমন দেখো এখানে 4s এর পরে 4p তে যাওয়ার কথা, তা না গিয়ে 3d তে গেছে। আবার এখানে 4p এর পরে 4d তে যাওয়ার কথা, তা না গিয়ে 5s এ গেছে। এগুলা হচ্ছে না? তো এই জিনিসটাই এখানে তুলে দিতে বলছে। বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে কি বলছে যে উদ্দীপকের এক্স এর ইলেকট্রন বিন্যাসে প্রধান শক্তি স্তর উপশক্তি স্তরগুলোর শক্তিক্রম অনুসরণ করে ব্যাখ্যা করো। তার মানে প্রধান শক্তি স্তর এবং উপশক্তি স্তরগুলোর শক্তিক্রম অনুসারে ব্যাখ্যা করতে বলছে, মানে তোমরা যে এই জিনিসগুলো একটু ব্যাখ্যা করে লিখবা। ঠিক আছে, মুখে যে কথাগুলো আমি বললাম সেগুলা লিখবা। এরপরে কি বলছে, প্রধান শক্তি স্তরের সকল উপশক্তি স্তর পাশাপাশি লিখে উদ্দীপকের এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস দেখাও। সোজা কথা, এই ইলেকট্রন বিন্যাসগুলো দেখাইতে বলছে। এখন তোমাদেরকে যদি আমি একটু বলি কোনটাতে ইলেকট্রন আগে যাবে কোনটাতে পরে যাবে, তাহলে সর্বপ্রথম 1s 2s 2p 3s 3p 4s 3d, তারপরে হচ্ছে 4p 5s 4d 5p 6s 4f 5d 6p 7s 5f 6d 7p 8s। এই অনুযায়ী তোমরা ইলেকট্রনগুলো বসে দিবা, দিয়ে ইলেকট্রন বিন্যাস বের করবা। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না গেছে এস এ সর্বোচ্চ যাবে 2টা, পিতে সর্বোচ্চ 6টা, ডিতে 10টা, এফ এ 14টা। আমার অফলাইনে এক স্টুডেন্ট জিজ্ঞেস করছিল ডিতে, আমি দেখছিলাম ধরো যে ইলেকট্রন বিন্যাসের পরে পিতে 4টা গেল, তো ও আমাকে বলছে স্যার পিতে তো আপনি বললেন 6টা, তাহলে 4টা কেন দিলেন?
আসলে দেখো পিতে সর্বোচ্চ 6টা যাইতে পারবে, বাট এর নিচে যে কোনো সংখ্যায় যাইতে পারবে। ডিতে সর্বোচ্চ 10টা, বাট এর নিচে যে কোনো সংখ্যা হবে, এর বেশি হবে না। বুঝতে পারছো? এসেও সেরকম 2টার বেশি হবে না, বাট এরকম যে কোনো কিছু হইতে পারে। এফেও 14র বেশি হবে না, বাট 14 রকম যে কোনো কিছুই হইতে পারে। তো আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এরপরে আসো, উদ্দীপকের পি ও কিউ এর মধ্যে সম্পর্ক লেখো। তাহলে দেখো গ নাম্বারটা যদি বলি, উদ্দীপকের পি এবং কিউ এর মধ্যে সম্পর্ক দেখাও। পি এবং কিউ যদি লিখি, দেখো পি কিউ, পারমাণবিক ভর বলা আছে কত, 12 আর 14, আর পারমাণবিক সংখ্যা কত, 6। এই যে দেখো এখানে আমরা মিল পাই গেছি। এদের মধ্যে সম্পর্ক বলছে কি, দুইটার পারমাণবিক সংখ্যা সেম। পারমাণবিক সেম সংখ্যা সেম মানে কি, প্রোটন সংখ্যাও সেম। আর প্রোটন সংখ্যা যাদের সেম তাদেরকে আমরা কি বলি, পরস্পরের আইসোটোপ। তার মানে এরা কি, এরা পরস্পরের কি, আইসোটোপ। তার মানে পি এবং কিউ পরস্পরের আইসোটোপ। এরপরে বলছে কি, বোরের পরমাণু মডেল অনুসারে আর মৌলটির ইলেকট্রন বিন্যাস পর্যালোচনা করো। আচ্ছা, বোরের পরমাণু মডেল অনুসারে আর মৌলের ইলেকট্রন বিন্যাস পর্যালোচনা করতে বলছে, তাই না? দেখো আর মৌলটা কি, আর মৌলটার পারমাণবিক সংখ্যা বলা আছে 20, আর 20 পারমাণবিক সংখ্যা কার, ক্যালসিয়ামের। আচ্ছা, বোর পরমাণু মডেলে আমরা কি জানি, বোর পরমাণু মডেলে যদি বলি, নিউক্লিয়াসটা কেন্দ্রে থাকবে, আর এর বাইরে বৃত্তাকার কক্ষপথে কি থাকে, মৌলগুলা থাকে। আর বোর পরমাণু মডেলের এই বৃত্তাকার কক্ষপথে আমরা যদি ইলেকট্রনগুলো 20টা বসাই, তাহলে কি, প্রথমটাতে যাই, আমরা জানি কি প্রথমটাতে 2টা ইলেকট্রন, পরেরটাতে 8টা, তারপরেরটাতেও কয়টা যায়, 8টা যায়। এগুলো কিন্তু বোর মডেল অনুসারে, হ্যাঁ, 8টা গেল, তাহলে কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 18, আরেকটা কক্ষপথ হবে, ঠিক আছে? তাহলে 18টা হইলো। আর এই যে শেষ কক্ষপথে আর 2টা ইলেকট্রন যাবে। এটাই হচ্ছে বোরের মডেল অনুসারে কি, আর মৌলটির ইলেকট্রন বিন্যাস পর্যালোচনা। তো এই জিনিসটা খুবই সহজ, আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। বোরের, আমি একটা কথা এখানে একটু বলে দেই, যখনই বোরের পরমাণু মডেল অনুসারে বলবে, তখনই তোমরা এই ডায়াগ্রাম চিত্র দেখাবা বৃত্তাকার, ঠিক আছে? আর তাছাড়া বাকি সব ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 এভাবে লিখবা। আর বোরের মডেল অনুসারে প্রথমটাতে থাকবে 2টা, তারপরের গুলাতে 8টা 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 করে থাকবে। বুঝতে পারছো? তো আশা করি এটাও বুঝতে পারছো। পরের কোশ্চেন আসো, 16 নম্বরটা কি বলছে, উদ্দীপকের কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরের সমান সংখ্যক ইলেকট্রন বিদ্যমান, WXYZ বলছে, তাই না? তাহলে আমরা একটু ইলেকট্রন বিন্যাস করি। W4 X12 Y20 Z29 1s2 2s2, এটা মানে শেষ শক্তি স্তর বলছে, তাহলে এটা শেষ শক্তি স্তর কত, 2, 1s2 2s2 2p6 3s2, এটা শেষ শক্তি স্তর কত, 3, কারণ সবচেয়ে বড় কক্ষপথ কোনটা, 3, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, তাহলে এটা শেষ শক্তি স্তর কত, 4। এটার ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2 9। বাট এখানে আমরা কি দেখলাম, ব্যতিক্রম, মানে কত, এখানে 10 এখানে 1, একটু আগে এটা করে আসলাম। এটা শেষ শক্তি স্তর কত, 4। তাহলে এখন তোমরা আমাকে বলো, এটা শেষ শক্তি স্তর কয়টা আছে, 2টা। এটা শেষ শক্তি স্তর কয়টা, 2টা। এটা শেষ শক্তি স্তরে কয়টা, 2টা। বাট এটার কয়টা, 1টা। তার মানে উদ্দীপকের কোন কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে সমান সংখ্যক ইলেকট্রন বিদ্যমান, WXY, এই 3টা সর্বশেষ শক্তি স্তরে সমান সংখ্যক ইলেকট্রন বিদ্যমান। এরপরে আসো, উপরের একটি মৌলের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মে করা যায় না, ব্যাখ্যা করো। এই যে দেখো
একটি মৌলের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মে করা যায় না। কেন করা যায় না? কারণ ডি অরবিটালটা আংশিক পূর্ণর চেয়ে অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় বেশি স্থিতিশীল, যার জন্য সে কি করবে, শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে পূর্ণতা মানে ডি অরবিটালটা পূর্ণ করবে, যার কারণে এখানে স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম দেখা যায়। এই জিনিসটা ব্যাখ্যা করে দিবা, একটু আগেও ব্যাখ্যা বলছি, তো আশা করি সবাই পারবা এটা। তার মানে এখানে দেখো একটাতেই দুইটাই শেষ হয়ে গেল। পরেরটাতে আসো, বলছে কি 1 নং মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর 27 হলে মৌলটির একটি পরমাণুর ভর নির্ণয় করো। আচ্ছা, এখানে একটু আমাদের সূত্র জানতে হবে আগে। ম্যাথটা সলভ করার আগে আমরা সূত্র জানি কিছু। হ্যাঁ, সূত্র গড়, আমি মুখে বলতেছি, তোমরা এটা পূর্ণরূপ লিখবা। আপেক্ষিক পারমাণবিক ভর, গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান মৌলের একটি পরমাণুর ভর ভাগ কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। এর একটা মান আছে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটা একটু মুখস্থ রাখবা। 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। 73, হ্যাঁ 1.66 হওয়ার কথা। হ্যাঁ, 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটা কিসের মান? কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের মান। আর মৌলের একটি পরমাণুর ভর সমান সমান, আবার লিখতে পারি কি, প্রোটন গুণন প্রোটনের প্রকৃত ভর ব্র্যাকেট যোগ নিউট্রন গুণন নিউট্রনের প্রকৃত ভর। ঠিক আছে, তাহলে আমরা এই সূত্র থেকে মৌলের একটি পরমাণুর ভর বের করতে পারবো, এই সূত্র থেকে মৌলের একটি পরমাণুর ভর নির্ণয় করতে পারবো। এই সূত্রগুলো তোমরা একটু তুলে নাও। ও আরেকটা লিখে দেই, শতকরা থেকে বের করার নিয়ম। গড় আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল, আচ্ছা এটা এখন না, এটা ওই যখন ম্যাথ করাবো তখনই দিতে হবে, তাছাড়া এটা বুঝতে পারবে না, বুঝতে একটু কষ্ট হবে এটা। আচ্ছা লিখেই দিই, শতকরা হতে গড় আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল প্রথম মৌলের ভর গুণন শতকরা পরিমাণ যোগ দ্বিতীয় মৌলের ভর গুণন, আসলে মৌল না, প্রথম আইসোটোপের লেখো, প্রথম আইসোটোপের ভর গুণন শতকরা পরিমাণ, আর দ্বিতীয় আইসোটোপের ভর গুণন শতকরা পরিমাণ, পুরাটাকে 100 দ্বারা ভাগ, 100 দ্বারা ভাগ, তাহলে গড় আপেক্ষিক পারমাণবিক ভর পাবো। এ কয়টা সূত্র মুখস্থ, ঠোঁটস্থ, অন্তস্থ, কণ্ঠস্থ, যেটা বলে সব করবা, তাহলেই বুঝতে পারবা। তাহলে দেখো এখানে আমাদের এটাও হয়ে গেল। এরপরে দেখো এখন আমরা করব 1 নং মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর 27 হলে মৌলের একটি পরমাণুর ভর নির্ণয় করো। তাহলে দেখো তো, আমরা গড় আপেক্ষিক বা আপেক্ষিক পারমাণবিক ভর একই কথায়,
আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান কি বের করতে বলছে, একটি পরমাণুর ভর। তাহলে একটি পরমাণুর ভর ভাগ কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, একটু আগে সূত্র দেখলাম যেটার মান কত ছিল 1.66 × 10⁻⁻24 এটা ছিল। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর কত দেওয়া আছে, 27 গুণন একটি পরমাণুর ভর ধরলাম x, তাহলে 1.66 × 10⁻⁻24। দেখো আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান একটি পরমাণুর ভর ভাগ কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। সেখানে ডিরেক্ট আমরা মানটা বসে দিছি, দিয়ে বের করতে বলছে কিসের মান, একটি পরমাণুর ভর নির্ণয় করো। যেহেতু একটি পরমাণুর ভর নির্ণয় করতে বলছে, সুতরাং আমরা একটি পরমাণুর ভরকে x ধরলাম আর বাকি মানগুলা বসে দিলাম। তাহলে দেখো তো এখানে 27 আছে, এটাই পাশে ভাগ আছে, যেহেতু x এর মান বের করতে হবে তাহলে কি x কে এক পাশে রাখতে হবে, বাকিগুলোকে আরেক পাশে নিতে হবে। তাহলে এখানে x কে এ পাশে রাখে বাকিগুলোকে যদি নেই, এ পাশে এটা ভাগ আছে, এ পাশে আসলে কি হবে 66 × 10⁻⁻24 ইকুয়াল x। তাহলে এটা থেকে x ইকুয়াল ক্যালকুলেশন করে একটা মান পাবা অত গ্রাম। আমার কাছে ক্যালকুলেটর নাই, আমি করতে পারলাম না, তোমরা এটা ক্যালকুলেটরে হিসাব করে কমেন্টে জানাবা উত্তর কত হয়, ঠিক আছে। এরপরে আসো 2 নং মৌলের শেষ ইলেকট্রন 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যাওয়ার কারণ ব্যাখ্যা করো, ক নাম্বারটা। আচ্ছা ইলেকট্রন বিন্যাসটা আগে করি, কত, পটাশিয়াম 19, 1s2 2s2 2p6 3s2 3p6 4s1, এটাই তো, তাই না। প্রশ্নটা হচ্ছে 3pর পরে তো 3d হওয়ার কথা, কিন্তু 3dতে না গিয়ে 4s এ কেন গেল। ভাইয়ারা তোমাদেরকে একটু আগেই আমি বলছি যে এখানে ইলেকট্রন কোনটাতে আগে যাবে সেটা নির্ভর করে n+l এর মানের উপরে। তাহলে 3dর ক্ষেত্রে যদি দেখি n+l এর মানের উপরে ইলেকট্রন প্রবেশ করা হচ্ছে নির্ভর করে, তাই না। যেটা n+l এর মান ছোট সেটাতে ইলেকট্রন আগে যাবে, যেটার বড় সেটাতে পরে যাবে। আর যদি দুইটাই সমান হয় সেই ক্ষেত্রে যেটার n এর মান ছোট সেটাতে আগে যাবে, একটু আগেই বলছি। তাহলে এখানে n এর মান কত 3, l এর মান কত d মানে কত 2 ইকুয়াল 5, আর 4s এটার ক্ষেত্রে n এর মান কত 4, l এর মান কত, s মানে কত 0, তার মানে 4। তাহলে এখন তোমরা বলো তো 3d আর 4s এর n+l এর মান কার ছোট কার বড়, 4s এরটা ছোট না 3dর চেয়ে। তাহলে যেহেতু 4s এর n+l এর মান ছোট আর 3dর n+l এর মান বড়, সুতরাং ইলেকট্রনটা 3d তে না গিয়ে 4s এ যাবে। আশা করি বুঝতে পারছো সবাই। তো এই জিনিসটাই আসলে তোমাদেরকে একটু বোঝানোর ছিল, তো এটা আশা করি বুঝতে পারছো। আসলে এই চ্যাপ্টারের এই জিনিসগুলো নিয়েই বারবার ম্যাথ আসে, বুঝছো, এই জিনিসগুলো নিয়েই ম্যাথ আসে। তো এটাও তো শেষ হইলো। এরপরে আসো 1 ও 2 নং মৌলের সাথে একটি করে ইলেকট্রন যোগ করলে কি মৌলের পরমাণু পাবে, একে দেখাও। এটা তোমরা পারবা। 1 ও 2 নং মৌল ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়ামের সাথে একটি ইলেকট্রন যোগ করলে কি হবে, অ্যালুমিনিয়াম। চিত্র আঁকাবা, আঁকানোর পরে এই শেষ কক্ষপথে একটা ইলেকট্রন দিয়ে দিবা। 2 নম্বরে কি আছে, ক্যালসিয়াম ক্লোরিন আছে, ক্লোরিনের সাথে একটা যোগ করে দিবা, তাহলে ক্লোরিনের 17, 17 সাথে এক যোগ করলে কত হয় 18, তাহলে 18 আর্গনের আঁকায় দিবা। করে দেওয়া লাগবে কি এটা, আচ্ছা কমেন্টে জানাও, যদি করে দেওয়া লাগে নেক্সট ক্লাসে করে দিব। প্রদত্ত মৌল দুটি কি 2n² সূত্রকে সমর্থন করে, তোমার মতামতের সাপেক্ষে যুক্তি দাও। তাহলে এখানে দেখো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 2n² বলছে, তাই না। দেখি 2n² কে সমর্থন করে নাকি। n ইকুয়াল যখন 1 তখন 2n² ইকুয়াল হবে 2 × 1 এর উপরে স্কোয়ার ইকুয়াল টু 2। ম্যাগনেসিয়ামের প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 2টা আছে। n ইকুয়াল 2, তাহলে 2n² যদি হয় তাহলে 2 × 2 এর উপরে স্কোয়ার কত হয় 2 × 4 ইকুয়াল 8। তার মানে কি n ইকুয়াল 2 হলে 8টি, n ইকুয়াল 2 8টি আছে। n ইকুয়াল 3 যখন হবে 2n² করলে কি হবে 2 × 3 এর উপরে স্কোয়ার, তাহলে 2 × 9 × 18। তাহলে n এর মান যখন 3 হবে তখন সর্বোচ্চ 18টি থাকতে পারবে, ঠিক আছে। তাহলে দেখো যখন n এর মান 1 তখন সর্বোচ্চ 2টি থাকতে পারবে, n এর মান 2 তে 8টি থাকতে পারবে, n এর মান 3 তে 18টি থাকতে পারবে, যা আমাদের ম্যাগনেসিয়ামকে মানতেছে। তার মানে ম্যাগনেসিয়ামটা n ইকুয়াল 2n² সূত্রকে সমর্থন করে। আর ক্লোরিনের ক্ষেত্রে যদি দেখি, ক্লোরিনের ক্ষেত্রেও দেখো ওই সেম কথাই তো, n ইকুয়াল 1 হলে 2n² লিখে রাখি,
n ইকুয়াল 1 হলে সর্বোচ্চ 2টা, প্রথমটাতে 2টা আছে। n ইকুয়াল 2 হলে সর্বোচ্চ 8টা, দ্বিতীয়টাতে 8টা আছে। n ইকুয়াল 3 হলে সর্বোচ্চ 18টা, তৃতীয়টাতে কয়টা আছে? 7টা আছে। তার মানে এটাও 2n স্কোয়ারকে সমর্থন করে। আশা করি বুঝতে পারছো। খুব কি কঠিন মনে হচ্ছে? একটু জানাও খুব কঠিন মনে হয় কিনা। এই আল্লাহ, এটা ইউটিউবে গেল কেন? ঠিক আছে, তাহলে এটা কি সূত্রকে সমর্থন করলো। ক্লাস কতক্ষণ হইল? এক ঘন্টা 20 মিনিট, তাই না? ঠিক আছে, আসো। এটা তো হয়েছে 18 নম্বর। দেখো 19 নম্বরে বলছে কি, একটা ছক দেওয়া আছে, ছকে মৌল এ বি সি ডি দ্বারা বলা আছে, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা বলা আছে। গ নম্বরে বলছে সি মৌলটির একটি পরমাণুর ভর নির্ণয় করো। আচ্ছা, সি মৌলটি কি বলা আছে? সি মৌলটি 14 14 14, তিনটাই 14 বলা আছে, মানে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। সি মৌল, প্রোটন সংখ্যা দেওয়া আছে 14, নিউট্রন সংখ্যা দেওয়া আছে 14, ইলেকট্রন সংখ্যাও দেওয়া আছে 14। বলছে সি মৌলের একটি পরমাণুর ভর নির্ণয় করো। একটু আগে আমরা দেখছি ভাইয়া, একটি পরমাণুর ভর ইকুয়াল প্রোটন গুণন প্রোটনের প্রকৃত ভর যোগ নিউট্রন গুণন নিউট্রনের প্রকৃত ভর। তাহলে প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা 14। প্রোটনের প্রকৃত ভর কত? 1.673 × 10⁻⁻24 যোগ নিউট্রন কত? 14 গুণন 1.675 × 10⁻⁻24 এত। এটা ক্যালকুলেশন করবা, করে যেটা মান আসবে সেটাই অ্যান্সার। বুঝতে পারছো? ক্যালকুলেটরও তোমরা ঠিক সেম এইভাবেই উঠাবা। এগুলা গুণনগুলা ব্র্যাকেটের মধ্যে দিবা, মাঝখানে প্লাস দিবা, আবার এই পাশের গুণনগুলা ব্র্যাকেটের মধ্যে দিবা, দিয়ে ইকুয়াল দিবা। তাছাড়া উত্তর কিন্তু ভুল আসবে। আবারও বলতেছি, যেভাবে আমি এখানে লিখছি ক্যালকুলেটরে সেম ভাবে উঠাবা। উঠানোর পরে ক্যালকুলেটর ইকুয়াল দিবা, দেওয়ার পরে একটা মান আসবে। ঠিক আছে, সেই মানটা এখানে কমেন্টে তোমরা জানাবা। এটা কি হবে? গ্রাম এককে আসবে। ঠিক আছে, জানাবা। এরপরে ঘ নাম্বার কি বলছে? সি মৌলের একটি পরমাণুর ভর থেকে এর আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো এবং বি ও সি মৌল দুটির তুলনা করো। তাহলে বি এবং সি বলছে, তাই না? আচ্ছা, বি এবং সি মৌল দুইটা তুলনা করতে বলছে। মানে কি বলছে? মৌল দুটির তুলনা করো। আচ্ছা, আমরা আগে বের করি। সি মৌলের একটি পরমাণুর ভর থেকে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তাহলে ঘ নাম্বারে দেখো, আমরা যদি লিখি গ হতে পাই সি এর একটি পরমাণুর ভর সমান সমান এত গ্রাম। ওই সক্স যেটা আগে গ নাম্বারে দিলাম, ঠিক আছে? কারণ কি, এখানে একটি পরমাণুর ভর নির্ণয় করছি, এখানে একটি পরমাণুর ভর পাবো। তাহলে সি মৌলের একটি পরমাণুর ভর থেকে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বলছি। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল একটি পরমাণুর ভর ভাগ কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। সেটা কত ছিল? 1.66 × 10⁻⁻24। এখান থেকে এই একটি পরমাণুর মানটা বসাবা, নিচে 1.66 × 10⁻⁻24 বসাবা। বসালে ক্যালকুলেশন করে যেটা পাবা সেটাই হচ্ছে এই সি মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। বুঝতে পারছো? এটা আশা করি বুঝতে পারছো। এখন বলছে বি ও সি মৌল দুটির তুলনা করো। আচ্ছা ভাইয়া দেখো তো, বি এবং সির ক্ষেত্রে যদি লিখি, বি ও সি, বির ক্ষেত্রে প্রোটন সংখ্যা,
নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। সির ক্ষেত্রে প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা যদি আমরা লিখি, সির ক্ষেত্রে তো দেখলাম সবই 14, তাই না? আর বির ক্ষেত্রে যদি বলি 13, 14, 13। এখন দেখো ভাইয়া, বি ও সি মৌল দুইটা যদি তুলনা করি, তাহলে আমরা দেখো তো, আমরা প্রথমেই বলতে পারি প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল যেহেতু ভর সংখ্যা, তাহলে এই বি মৌলটার ভর সংখ্যাকে আমরা প্রকাশ করি এ দ্বারা। ভর সংখ্যা কত? 27। সি মৌলটার ভর সংখ্যা কত? 28। তাহলে প্রোটন সংখ্যা 13, ভর সংখ্যা 27, মানে মৌলটা হচ্ছে অ্যালুমিনিয়াম, 13 নাম্বারটা অ্যালুমিনিয়াম। আর প্রোটন সংখ্যা 14, ভর সংখ্যা 28, মানে মৌলটা হচ্ছে কি? সিলিকন। তাহলে অ্যালুমিনিয়াম এবং সিলিকন আমরা দুইটা জানি কি একই গ্রুপে অবস্থিত, একই গ্রুপ বলছি, একই পর্যায়ে অবস্থিত, মৌল দুইটা একই পর্যায়ে অবস্থিত। এছাড়াও সবচেয়ে বড় একটা জিনিস দেখো কি মিল পাচ্ছি, দুইটারই নিউট্রন সংখ্যা কি সেম। ভাইয়ারা মনে রাখবা, যে সকল মৌলের নিউট্রন সংখ্যা সেম তাদেরকে বলা হয় একে অপরের আইসোটোন। আইসোটোন। তাহলে বি ও সি মৌল দুইটা তুলনা যদি আমরা তুলনা করি তাহলে কি পাবো? প্রথমেই বলবো বি মৌলটির ভর সংখ্যা 27, সি মৌলটির ভর সংখ্যা 28। সুতরাং বি মৌলটি অ্যালুমিনিয়াম, সি মৌলটি সিলিকন। এবং আমরা দেখতে পাই বি এবং সি মৌলের নিউট্রন সংখ্যা একই। আর আমরা জানি যে সকল মৌলের নিউট্রন সংখ্যা একই তাদের পরস্পরকে একে অপরের আইসোটোপ বলা হয়। বুঝতে পারছো? সরি, আইসোটোপ বলছে, আইসোটোন বলা হয়, আইসোটোন। তাহলে যেহেতু এটা আসতেছে আমি তোমাদেরকে একটু বলে দেই, ভর সংখ্যা একই হইলে বলা হয় আইসোবার। একটু লিখে নাও সবাই। প্রোটন সংখ্যা একই হইলে বলা হয় আইসোটপ। নিউট্রন সংখ্যা একই হইলে বলা হয় আইসোটন। আইসোটোন। ইলেকট্রন সংখ্যা একই হইলে বলা হয় আইসো ইলেকট্রন। ইলেকট্রন সংখ্যা একই হইলে বলা হয় আইসো ইলেকট্রন। ভর সংখ্যা একই হইলে বলা হয় আইসো বার। প্রোটন সংখ্যা একই হইলে বলা হয় আইসোটপ। নিউট্রন সংখ্যা একই হইলে বলা হয় আইসোটোন। আশা করি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। বুঝতে পারছো? যাদের ক্লিয়ার হয়নি তারা পুনরায় আবার এই সলভটা দেখো, তাহলে বুঝতে পারবা। এরপরে আসো, কি বলছে? উদ্দীপকের দেওয়া আছে একটা কি, পরমাণুর প্রোটন ও নিউট্রনের ভরের সমষ্টিকে কার্বন 12 আইসোটোপ ভরের 1/12 অংশ দ্বারা ভাগ করলে সেই পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা যায়। অর্থাৎ একটি পরমাণুর ভর থেকে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের যে সূত্রটা আমরা দেখলাম সেই সূত্রটা ওখানে তত্ত্বীয় ভাষায় লিখে দেওয়া আছে বা ব্যাখ্যা করে বলা আছে। বলছে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর যদি 4.482 × 10⁻23 গ্রাম হয় তবে এর আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তাহলে একটি পরমাণুর ভর থেকে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সূত্র আমরা কি জানি? আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল একটি পরমাণুর ভর ভাগ একটি পরমাণুর ভর ভাগ কার্বন 12 আইসোটোপের, আচ্ছা লিখেই দেই, কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। ভালো করে বুঝিও, আপেক্ষিক পারমাণবিক ভর ভাগ একটি পরমাণুর ভর ভাগ কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। এটা কোনটা করতেছি? গ নাম্বার। হ্যাঁ, তাহলে এখানে একটি পরমাণুর ভর কত বলা আছে? 4.482 × 10⁻23 ভাগ একটি পরমাণুর কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের মান কত? 1.66 × 10⁻24। এটা দ্বারা এটাকে যদি ভাগ করো তাহলে দেখবা আসবে 27। আর মনে রাখবা আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই, কারণ এটাও গ্রাম এটাও গ্রাম, গ্রাম গ্রাম কাটা যাবে, গিয়ে এর কোনো একক থাকবে
না। এরপরে দেখো মৌলের একটি পরমাণুর ভর বা একটি অণুর ভর এই সূত্রদ্বয় ব্যবহার করে একটি পানির অণুর ভর নির্ণয় করো। দেখো যদি আপেক্ষিক পারমাণবিক ভর হয়, ভালো করে বোঝো, যদি আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করি তাহলে এখানে একটি পরমাণুর ভর হবে। আর যদি আপেক্ষিক অণুর ভর নির্ণয় করি তাহলে উপরে কি এখানে একটি পরমাণু দিছিলাম না, এখানে একটি অণুর ভর দিতে হবে। তাহলে কি যদি আপেক্ষিক অণুর ভর নির্ণয় করি তাহলে উপরে পরমাণুর জায়গায় অণুর ভর দিতে হবে, আর আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় যদি করি তাহলে উপরে একটি পরমাণুর ভর দিতে হবে। ঠিক আছে, এখানে পারমাণবিক আসলে এখানে পরমাণু আসবে, এখানে অণু আসলে এখানে অণুর ভর আসবে। ঠিক আছে, তো দেখো ঘ নাম্বারটা যদি একটু বলি, ঘ নাম্বারটা কি বলছে দেখো, যে মৌলের একটি পরমাণুর ভর বা অণুর ভর এই সূত্রদ্বয় ব্যবহার করে একটি পানির অণুর ভর নির্ণয় কর। আচ্ছা সুন্দর কথা, ঘ নাম্বার একটি পানির অণুর ভর নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে পানির আণবিক ভর কত, আণবিক ভর যদি বের করতে চাই তাহলে কি H2O পানির সংকেত, তাহলে হাইড্রোজেনের 1 × 2 প্লাস 16 সমান সমান কত 18, তাহলে আণবিক ভর পাইলাম। তাহলে আমরা জানি এখন কি সবুজ কালার কি দেখা যায় রে, আপেক্ষিক অণুর ভর ইকুয়াল একটি অণুর ভর ভাগ কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। সবুজ কি দেখা যায়? আমার কেন জানি সন্দেহ হচ্ছে। না, দেখা যাচ্ছে, সবুজ দেখা যাচ্ছে। তাহলে দেখো আমরা এখানে আপেক্ষিক অণুর ভর কত পাইছি 18, ধরলাম একটি অণুর ভর x, আর কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ কত 1.66 × 10⁻24 গ্রাম। তাহলে এখান থেকে x ইকুয়াল কি হবে বলো তো 18 × 1.66 × 10⁻24 গ্রাম। ক্যালকুলেশন করে যে মান পাবা ওটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, তাহলে কি দেখলাম এখানে, পানির আণবিক ভরটাই হচ্ছে পানির আপেক্ষিক আণবিক ভর। এই পানির আপেক্ষিক আণবিক ভর থেকে আমাদের কি বের করতে বলছে, একটি অণুর ভর বের করতে বলছে। তাহলে আমরা কি জানি আপেক্ষিক অণুর ভর সমান সমান একটি অণুর ভর ভাগ কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। তার আপেক্ষিক অণুটা কত 18, এখানে বসে দিলাম, দেওয়ার পরে উপরে একটি অণুর ভর বের করতে বলছে, ধরলাম সেটা x, নিচে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের মানটা বসাইলাম কত 1.66 × 10⁻24 গ্রাম। দেন এখান থেকে ক্যালকুলেশন করে x এর মানটা একটা বের করলাম, যেটা আসবে সেটাই অ্যান্সার, তোমরা এটা বের করে নিবে। ঠিক আছে, তো এটাই তো গেল মোটামুটি আমাদের এই কোশ্চেনটাও। পরের কোশ্চেনে যদি আসি, আচ্ছা বলছে উদ্দীপকে প্রদত্ত আইসোটোপ দ্বয়ের প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন সংখ্যা সহ এদের অবস্থান নির্ণয় করো। আচ্ছা, প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে পারলাম, বাট অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে এদের ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সংখ্যা এবং গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হবে, যেটা আমরা চতুর্থ অধ্যায়ে পড়বো। তার মানে এদের অবস্থান নির্দেশ করো যেটা বলা আছে, এই অবস্থান নির্দেশটা আমরা কই পড়বো, পরের অধ্যায়ে পড়বো। ঠিক আছে, তার মানে অবস্থান নির্দেশ করতে বলছে যেটা, এটা আমরা কই পড়বো, পরের অধ্যায়ে। বাট প্রোটন, এটা যদি একটু বলে দেই, এটার গ নাম্বারের লাস্ট পার্ট 4th চ্যাপ্টার। হ্যাঁ, গ নাম্বারের লাস্ট পার্টটা 4th চ্যাপ্টারে পড়বো। এখন দেখো উদ্দীপকে প্রদত্ত আইসোটোপ দ্বয়ের প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন সংখ্যা ও এদের অবস্থান নির্ণয় করতে বলছে। তাহলে প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন সংখ্যা আগে নির্ণয় করি। আইসোটোপ কি কি দেওয়া আছে, B5 10 আর হচ্ছে B5 11। তাহলে দেখো তো প্রোটন সংখ্যাটাই কি পারমাণবিক সংখ্যা, তাহলে এটার ক্ষেত্রে P প্রোটন সংখ্যা। আমি দুইটা এখানে তোমাদের শর্টকাটে দেখাচ্ছি। হ্যাঁ, তোমরা এইভাবে দেখাবা না, নিউট্রন, ইলেকট্রন তোমরা সুন্দর করে সাজিয়ে লিখবা। তাহলে দেখো তো এখানে যদি বলি
প্রোটন সংখ্যার কত, পারমাণবিক সংখ্যাটাই কি দুইটার প্রোটন সংখ্যা না, আর আমরা জানি কি বাম পাশে নিচে থাকে পারমাণবিক সংখ্যা। আচ্ছা, প্রোটন সংখ্যা যত ইলেকট্রন সংখ্যাও কি তত। কি কি বের করতে বলছে, প্রোটন নিউট্রন আর ইলেকট্রন সংখ্যা। আর নিউট্রন সংখ্যা কি, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে আমরা যেটা পাবো সেটাই কি নিউট্রন সংখ্যা। তাহলে এখানে 10 থেকে 5 বাদ দিলে কত থাকে 5, এখানে 11 থেকে 5 বাদ দিলে কত থাকে 6। তার মানে এটাই হচ্ছে গ নম্বরের উত্তর, আংশিক উত্তর। আর লাস্ট পার্টটা আমরা চতুর্থ অধ্যায়ে দেখবো, দেখার পরে এটা তোমরা লিখে রাখবা, নিচে একটু জায়গা রাখবা, 5-7 লাইন যেন লিখতে পারে এরকম জায়গা রাখবা। উদ্দীপকের তথ্য থেকে বোরনের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। খুবই মজার একটা কোশ্চেন দেওয়া আছে, উদ্দীপকের তথ্য থেকে বোরনের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। খুবই মজার কোশ্চেন, আসো আমরা এটা একটু বের করে দেখি। শতকরা পরিমাণ দেখালাম না, সেখান থেকে দেখো ক নাম্বারটা খুবই মনোযোগ দিয়ে দেখবা, এটা একটু টাইম লাগবে করতে। উদ্দীপকের তথ্য থেকে বোরনের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তাহলে দেখো বোরন মৌলের দুটো আইসোটোপ রয়েছে, একটা কত B10 আর একটা B5 এবং B11 এবং B5। প্রথমটির পর্যাপ্ততার পরিমাণ হলো 20%। পর্যাপ্ততার পরিমাণ মানে প্রকৃতিতে পাওয়া যায়। তাহলে ধরলাম 10B5 এর পর্যাপ্ততার পরিমাণ কত 20%। অবশ্যই মনে রাখবা দুইটা আইসোটোপ মিলে অলওয়েজ 100%, বা যে কয়টা আইসোটোপ দেওয়া থাকবে একটা মৌলের সে কয়টা মিলে 100%। তাহলে অতএব 11B5 এর পর্যাপ্ততার পরিমাণ কত হবে বলো তো, 100 - 20% ইকুয়াল কত 80%। তাহলে দুইটার আমরা কি পাইছি, শতকরা পরিমাণ পাইছি। তাহলে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল কি জানি, প্রথম আইসোটোপের তোমাদেরকে সূত্র লিখে দিছি, প্রথম আইসোটোপের পারমাণবিক ভর গুণন তার শতকরার পরিমাণ যোগ দ্বিতীয় আইসোটোপের পারমাণবিক ভর গুণন তার শতকরা পরিমাণ। তাহলে এখানে প্রথম আইসোটোপ ধরলাম আমরা B10 কে, তাহলে এর পারমাণবিক ভর কত 10 গুণন এর শতকরা পরিমাণ কত 20 প্লাস এর পারমাণবিক ভর কত 11 গুণন শতকরা পরিমাণ কত 80 ভাগ 100। তাহলে এটা গুণন করলে কত আসে, 10 দিয়ে 100 গুণ করে 200, আর 11কে গুণন করলে 880 নাকি, ভাগ 100। তাহলে এটা দ্বারা এটাকে যোগ করো কত আসে, যোগ করলে 1080 হয় ভাগ 100। এটা দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসে দেখো 10.8। তাহলে আমাদের এখানে বলা আছে কি বোরনের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তাহলে বোরনের আপেক্ষিক পারমাণবিক ভর কত আসলো 10.8। এই জিনিসটা ভালো করে বোঝার বিষয়, প্রথমটার পারমাণবিক ভর বা প্রথম আইসোটোপের পারমাণবিক ভর গুণন তার শতকরার পরিমাণ যোগ দ্বিতীয়টার পারমাণবিক ভর গুণন তার শতকরার পরিমাণ। এখন যে দুইটা দেওয়া আছে বা যে কয়টা দেওয়া থাকবে সেই কয়টা শতকরা পরিমাণ সর্বদাই 100, কারণ কি শতকরা বলা আছে। তাহলে একটার যেহেতু 20%, আরেকটা কি হবে 100 - 20 ইকুয়াল 80%। আর আপেক্ষিক পারমাণবিক ভর সমান কি জানি, ওই তো সূত্র লিখলাম, লেখার পরে ক্যালকুলেশন করে কত পেলাম 10.8, যেটা আমরা বইয়ে 11 দেখি। বুঝতে পারছো? তাহলে বইয়ে আমরা কত দেখি 11, 10.8 মানে কি 11ই লেখা যায়। তো এই কোশ্চেনটাও শেষ। পরেরটা দেখো কি বলছে, এই যে আসো এখন আমাদের বইয়ের লাস্টের কিছু টপিক আছে, যে টপিকগুলো মুখস্থ করতে হবে। আইসোটোপের ব্যবহার বলে কিছু কথা আছে, ঠিক আছে? আইসোটোপের ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, বিদ্যুৎ তৈরিতে, আবার আইসোটোপের কিছু ক্ষতিকর দিক, এই জিনিসগুলো বলা আছে। এই জিনিসগুলো তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে এই সিকিউগুলো সলভ করার জন্য। তাহলে আসো দেখো এখন আমরা যদি আইসোটোপের ব্যবহারগুলো দেখি, বলা আছে প্রকৃতিতে বহু ধরনের আইসোটোপ বিদ্যমান, এর মধ্যে উল্লেখযোগ্য 3টা আইসোটোপ হলো কোবাল্ট 60, টেকনেশিয়াম 99, এখানে 99 এর পরে এম দেওয়া আছে, এই এমটা মিস্টেক করে দেওয়া আছে, এমটা তোমরা লিখবা না।
আর হচ্ছে আয়োডিন 131। উল্লেখিত আইসোটোপগুলোর পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। আচ্ছা, পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়টা আমরা কোন অধ্যায়ে পড়ব বলছি? চতুর্থ অধ্যায়ে। কোন অধ্যায়ে? চতুর্থ অধ্যায়ে। তার মানে গ নাম্বারটা আমাদের কোন চ্যাপ্টারে জানবো? 4th চ্যাপ্টারে। ঠিক আছে। আর ঘ নাম্বারটা দেখো, ঘ নাম্বারটা কি বলছে? মানব জীবনে আইসোটোপের ভূমিকা অপরিসীম। উদ্দীপকে উল্লেখিত আইসোটোপের গুলোর আলোকে যথার্থ বিশ্লেষণ করো। আচ্ছা দেখো, টেকনেশিয়াম 99 যেটা, এটা দিয়ে কি করা হয়? এটার একটু ব্যবহার যদি বলি, এটা প্রথমেই বললে এটা দিয়ে ক্ষত স্থানের ছবি তোলা হয়। ক্ষত স্থানের ছবি তোলা হয়। এখন কিভাবে হয় দেখো, এই টেকনেশিয়াম 99 এর তরল যেটা থাকে, এই তরল টেকনেশিয়াম 99 ইনজেকশনে নিয়ে আমরা একটা কোনো রোগীর শরীরে পুশ করি। পুশ করলে কি হয়? এর থেকে গামা রশ্মি সৃষ্টি হয়। এই গামা রশ্মিগুলো পুরো শরীরে ছড়িয়ে যায়, গিয়ে সাদা একটা বর্ণের সৃষ্টি করে। ঠিক আছে। এরপরে আমরা যদি এই গামার ডিটেক্ট করা যে মেশিনগুলো আছে, সেই মেশিনগুলো দ্বারা যদি আমরা সেই ক্ষত স্থানের ছবি তুলি, তাহলে আমরা সেখানের ক্ষত স্থানটা স্পষ্ট বুঝতে পারি। তার মানে কি, টেকনেশিয়াম 99 দ্বারা কি করা হয়? ক্ষত স্থানের ছবি তোলা হয়। এরপরে আয়োডিন 131, এটা কি করা হয়? তোমরা যারা উত্তরবঙ্গের আছো তারা সকলেই জানো যে আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে বেশি যে রোগটা দেখা যায় সেটা হচ্ছে কি, গলগণ্ড রোগ, তাই না? বা থাইরয়েডের যে সমস্যা, গয়েটার যেটাকে বলা হয়। এই যে থাইরয়েডের যে সমস্যা বা থাইরয়েড ক্যান্সার যেটা, এই ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করার জন্য আয়োডিন 131 এই আইসোটোপটা ব্যবহার করা হয়। এরপর আছে কি, কোবাল্ট 60। এই যে কোবাল্ট 60টা, এটা ক্যান্সার কোষ না লিখে তুমি লেখো টিউমার ধ্বংসে ব্যবহার করা হয়। ঠিক আছে। এটা মেইনলি টিউমার ধ্বংসে ব্যবহার করা হয়, কিন্তু তোমাদের বইয়ে যে কি লেখা আছে সেটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, তোমরা বই থেকে দেখে নিও। হ্যাঁ, ক্যান্সার অথবা টিউমার যে কোনো একটা বলা আছে। তো টিউমার ধ্বংসে ব্যবহার করা হয়। তো এই তো মোটামুটি এই তিনটা আইসোটোপের ব্যবহার, এগুলো একটু সুন্দর করে ব্যাখ্যা করে লিখবা। এর পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে কি বলছে? উদ্দীপকের আইসোটোপ সমূহের মধ্যে কোন কোন আইসোটোপ রোগ আক্রান্ত স্থান নির্ণয়ে রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় সেগুলো একটু ব্যাখ্যা করতে বলছে। তো এখানে এটা ওইটা আমি প্রথমেই বলছিলাম যে কিছু কিছু জিনিস বাদ দিব, যে জিনিসগুলো তোমাদের সিলেবাসে নাই, প্রিভিয়াস সিলেবাসে ছিল। তো এটাও সেই একটা কোশ্চেন। তো এখানে দেখো বলছে কি, উদ্দীপকের আইসোটোপ সমূহের মধ্যে কোন আইসোটোপ কোন রোগ আক্রান্ত স্থান নির্ণয়ে ও রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় ব্যাখ্যা করো। তাহলে এখানে দেখো, আমি যদি বলি গ নাম্বার যেটা TC99 যেটা, 131 আয়োডিন যেটা, কোবাল্ট 60 যেটা, না কোবাল্ট 60, হ্যাঁ কোবাল্ট 60 যেটা, এরপরে হ্যাঁ এ তিনটা তো আগেই দেখলাম, তাই না? আগের কোশ্চেনের ঘ নম্বরে তিনটার ব্যবহার দেখলাম। এরপরে যদি একটু বলি SM153 ও SR89, এটা হচ্ছে অর্থোপেডিক থেরাপিতে ব্যবহার করা হয়। এখন অর্থোপেডিক থেরাপি বলতে কি, এটা তো তোমরা বোঝো না। অর্থোপেডিক মানে হচ্ছে হাড় জোড়া বিশেষজ্ঞতার। হ্যাঁ, সোজা কথায় কোন হাড়ের ব্যথার যে চিকিৎসা, সেই হাড়ের ব্যথার চিকিৎসাতে SM153 এবং SR89 এই দুইটা আইসোটোপ ব্যবহার করা হয়। এরপরে যদি আরো বলি P32 ফসফেট যেটাকে বলা হয়, এটা কিসের? রক্তের একটা ক্যান্সার আছে, হ্যাঁ রক্তের ক্যান্সার, বা যেটাকে বলা হয় রক্তের লিউকেমিয়া। এই রক্তের ক্যান্সার বা রক্তের লিউকেমিয়া নিরাময়ের জন্য এটা ব্যবহার করা হয়, ফসফেট 32। ঠিক আছে। আর হচ্ছে লাস্টে একটা আছে দেখো 137CS, এটা কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়? এটা ক্যান্সার কোষ ধ্বংসের ক্ষেত্রে, ক্যান্সার কোষ ধ্বংসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে ভালো করে বোঝো,
এই কয়েকটা ব্যবহার জানলে যথেষ্ট। এখানে কার্বন যেটা আছে এটা জানার দরকার নেই, পিইউ যেটা আছে এই পিইউটাও তোমাদের জানার দরকার নেই, ঠিক আছে, কারণ এগুলো তোমাদের সিলেবাসে নেই। এখানে আমি এগুলো নিজেও এগুলোর নাম দেখিনি, কারণ এসএম, এসআর, দেন হচ্ছে সিএস, এগুলো তোমাদের সিলেবাসে নাই, এটা প্রিভিয়াস সিলেবাসে ছিল। সো চাইলে এই কয়েকটা স্কিপ করতে পারো, বাট বাকি যেগুলো আছে এগুলো মুখস্থ করতে হবে, কারণ এগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে। ঘ নম্বরে কি বলছে, উদ্দীপকের কোন কোন আইসোটোপ মানুষের খাদ্য উন্নয়নে কাজে লাগে ব্যাখ্যা করো। এই যে ফসফেটটা আছে না, এই ফসফেটটা আমাদের কাজে লাগে। কিভাবে কাজে লাগে? গাইগার জীববিজ্ঞানে পড়বা, মুলার কাউন্টার। গাইগার মুলার কাউন্টার নামে একটা পদ্ধতি আছে। এই পদ্ধতিটার মাধ্যমে উদ্ভিদের মূলে আমরা এই ফসফেটের এই দ্রবণটা দেই, দেওয়ার পরে পুরা ফসফেটের মানে এই যে ফসফেটের দ্রবণটা পুরা উদ্ভিদের যে শাখা প্রশাখা বা শিরাগুলো আছে এগুলাতে ছড়িয়ে যায়। যাওয়ার পরে আমরা উদ্ভিদের কোথায় কি ঘাটতি আছে, কি ক্ষত আছে, সেই জিনিসগুলো নিরাময় করে আমরা সেখানে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা করতে পারি। মানে চিকিৎসা বলতে উদ্ভিদ বিজ্ঞানীর বা উদ্ভিদ যারা নিয়ে গবেষণা করে তারা সেখানে সেই ত্রুটিটা সংশোধন করে। আবার যে কোবাল্ট-60টা বললাম না, এই কোবাল্ট-60টা আমাদের খাদ্য সংরক্ষণে প্রচুর হেল্প করে। এই কোবাল্ট-60 দ্বারা আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি। বুঝতে পারছো? তো মোটামুটি এই দুইটা দিয়ে তোমাদের সংরক্ষণের ব্যবহারটা জানলেই যথেষ্ট, এর বেশি আর কিছু লাগবে না। তারপরে এটা একটু মুছে দেই, এটাই তো ব্যবহার গেল, আর তো কোনো ব্যবহার এখানে দেখি না। এরপরে আসো, কি বলছে, উদ্দীপকের শেষোক্ত উক্তিটির যথার্থতা ব্যাখ্যা করো। কি বলা আছে, ডাক্তার অমিত একজন ক্যান্সার বিশেষজ্ঞ, বিভিন্ন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে তিনি রোগ নির্ণয় নিরাময় করেন। এ সকল কাজে তিনি আলফা, বিটা এবং গামা রশ্মি ব্যবহার করেন, তবে এ ধরনের রশ্মি ব্যবহারের কিছু ক্ষতিকর প্রভাবও রয়েছে। আচ্ছা, উদ্দীপকের শেষোক্ত উক্তিটির যথার্থ ব্যাখ্যা করো। আচ্ছা দেখো, শেষোক্ত উক্তিটি কি, এই ধরনের রশ্মি ব্যবহারের কিছু ক্ষতিকর প্রভাব রয়েছে, এবং যে ডাক্তারটা তিনি কি ক্যান্সার বিশেষজ্ঞ, তাই না? তাহলে গ নাম্বার যদি বলি, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার যেহেতু ডক্টর অমিত, তো সে ক্যান্সার বিশেষজ্ঞ হলে তার কাজ কি? ক্যান্সার নিরাময়ে কাজ করা। তোমরা জানো কি না জানি না, ক্যান্সারের রোগীদেরকে একটা থেরাপি দেওয়া হয় যাকে বলা হয় কেমোথেরাপি। কি বলা হয়? কেমোথেরাপি। এই যে কেমোথেরাপি, এই কেমোথেরাপি দিয়ে আমরা ক্যান্সারের রোগ কি করি? নিরাময় করি। কিন্তু এই কেমোথেরাপি দেওয়ার ফলে আমাদের বিভিন্ন রকমের সাইড ইফেক্ট দেখা দিতে পারে, যেমন অনেকের চোখ নষ্ট হইতে পারে, আর সবচেয়ে কমন যেটা দেখবা সেটা হচ্ছে মাথার চুল পড়ে যায়। কি হয়? মাথার চুল পড়ে যায়। তোমাদের আশেপাশে যারা ক্যান্সারের পেশেন্ট আছে, আল্লাহ না করুক এই রোগটা কারো না হোক, ক্যান্সারের পেশেন্ট আছে যাদেরকে কেমোথেরাপি দেওয়া হয়, দেখবা তাদের মাথায় কোনো চুল থাকে না, চোখের ভ্রু, চোখের পাতাতে এগুলোতে কোনো চুল থাকে না, শরীরের সব লোম ঝরে যায়, অনেকের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। এই যে ক্ষতিকর যে প্রভাবগুলো, এগুলা কি কারণে হয়? এই যে তোমার তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহারের কারণে এগুলা সাইড ইফেক্ট হিসেবে এগুলো দেখা যায়। সেই কথাটাই বলছে। তোমরা ক্যান্সার থেরাপি সম্পর্কে এই দুইটা কথা একটু ডিটেলসে লিখে দিবা, যে চোখ মানে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে, দেন মাথার চুল পড়ে যায়, আরও কি কি হইতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই বলে ক্যান্সার থেরাপি, কেমোথেরাপি দিচ্ছি ক্যান্সার কোষটা ধ্বংস হবে, বাট অন্যান্য যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেগুলো কমে যাবে। তো এগুলা তোমাদের মেডিকেলের এত কিছু জানা লাগবে না, আমি বললে তো অনেক কিছু বলতে পারবো, বাট এত কিছু লাগবে না। কৃষিক্ষেত্রে ও বিদ্যুৎ উৎপাদনে আইসোটোপগুলোর গুরুত্ব আলোচনা করো। আচ্ছা, কৃষিক্ষেত্রে যে ব্যবহার, এর আগের কোশ্চেনেই ফসফরাস বা ফসফেট এবং কোবাল্ট এই দুইটার বলছি, ওই দুইটা কৃষির ক্ষেত্রে বলবা। আর বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে যদি বলি, এই যে আলফা, বিটা এবং গামা, এই তিনটা এখানে রশ্মি যে দেওয়া আছে, এই রশ্মিগুলা ক্ষয় হয়ে যায় যখন, যখন কি হয়? ক্ষয় হয়ে যায়, তখন প্রচুর তাপ শক্তি উৎপন্ন করে, প্রচুর তাপ শক্তি উৎপন্ন করে। আর এই তাপ শক্তিকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি। বিদ্যুৎ উৎপন্ন করি, ঠিক আছে। আবার যে আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, এগুলাতে নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন নামে দুইটা বিক্রিয়া ঘটানো হয়। নিউক্লিয়ার ফিশনটা কি? নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াটা হচ্ছে
বড় কোনো কিছুকে ভেঙে ছোটতে পরিণত করা। নিউক্লিয়ার ফিউশন হচ্ছে ছোটকে একত্র করে বড় করা। তো নিউক্লিয়ার ফিশন যে বিক্রিয়াটা, এই ফিশন বিক্রিয়াতে আমাদের বড়কে ভেঙে যখন ছোটতে পরিণত করা হয় তখন সেই ক্ষেত্রে শক্তি উৎপন্ন হয়। কি শক্তি? তাপ শক্তি। এই তাপ শক্তি থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। এই জিনিসগুলা খুবই কম আসে, এই কোশ্চেনগুলো খুবই কম আসে। তো এই কোশ্চেনগুলো আমি মনে করি না ততটা ইম্পর্টেন্ট, তারপরেও দেখে যাবা, কারণ আমি তো বলছি এই ক্লাসগুলো করলে শতভাগ কমন পাবা। তো যে কথাগুলো বললাম ওগুলাই একটু সাজিয়ে গুছিয়ে লিখবা, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, কৃষিক্ষেত্রে আর চিকিৎসা ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে আর কোন ক্ষেত্রে ছিল? বিদ্যুৎ উৎপাদনে ছিল, তাই না? এরপরে আসো দেখো, আইসোটোপ ব্যবহারে কৃষি, চিকিৎসা, শিল্প ও গবেষণা ক্ষেত্রে অনেক উন্নতি সাধন করেছে। অপরপক্ষে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে আমাদের মানব সভ্যতাকে হুমকির মুখে ফেলেছে। সুতরাং আইসোটোপ ব্যবহার একদিকে আশীর্বাদ, অন্যদিকে অভিশাপ। তাহলে কি? আমাদের মানব সভ্যতাকে উদ্দীপকের বিষয়বস্তুর আলোকে আমরা কিভাবে উপকৃত হতে পারি ব্যাখ্যা করো। আচ্ছা, আইসোটোপ থেকে কিভাবে উপকৃত হতে পারি? আমি যে আইসোটোপের ব্যবহারগুলো দেখাইলাম না, ক্যান্সার কোষ ধ্বংসে, তারপরে হচ্ছে থাইরয়েড ক্যান্সার ধ্বংসে, লিউকেমিয়াতে ধ্বংসে, তারপরে হচ্ছে ক্ষতস্থানের ছবি তুলতে, ব্রেন টিউমার নিরাময়, কোবাল্ট, হ্যাঁ কোবাল্ট 60টা তোমাদের বইয়ে লেখা আছে ব্রেন টিউমার নিরাময়। হ্যাঁ, ব্রেন টিউমার যে আছে হয় মানুষের, এই ব্রেন টিউমারটা নিরাময়ের ক্ষেত্রে কোবাল্ট 60 ব্যবহার করা হয়। তো এই উপকারিতাগুলো লিখবা গ নম্বরের ক্ষেত্রে। আবার ঘ নম্বরের ক্ষেত্রে উদ্দীপকের আলোকে একদিকে আশীর্বাদ, অন্যদিকে অভিশাপ, মতামতটি ব্যাখ্যা করো। আচ্ছা, একদিকে আশীর্বাদ, একদিকে অভিশাপ। আশীর্বাদ বলতে কি বোঝায়? যেটা ভালো, আমাদের ভালো বয়ে নিয়ে আসে সেটা। তো এটার ক্ষেত্রে কি সেম কথা, উপকারগুলো লিখবা। কিন্তু আরেকদিকে অভিশাপ বলতে কি, দেখো এই যে পরমাণুর বা যে পারমাণবিক বোমাগুলো তৈরি হয় বা পরমাণুর যে খেলাগুলো হয়, এগুলো কিন্তু সব তেজস্ক্রিয় আইসোটোপ দিয়েই করা হয়। হ্যাঁ, এই তেজস্ক্রিয় আইসোটোপের যে আলফা, বিটা, গামা রশ্মিগুলো আছে, এই রশ্মিগুলো দিয়েই করা হয়। তো তোমরা সবাই জানো যে জাপানের হিরোশিমা ও নাগাসাকাতে দীর্ঘদিন আগে পারমাণবিক হামলা করা হয়, যার তেজস্ক্রিয় রশ্মির প্রভাব এখনও সেখানে রয়ে গেছে, যার কারণে এখনও সেখানে সুস্থ স্বাভাবিক কোনো মানুষের জন্ম হয় না। যত শিশু জন্ম হয় সব বিকলাঙ্গ হয়। বিকলাঙ্গ মানে কি? তাদের হাত পা বা দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি বা বাক শক্তি কোনো না কোনো ত্রুটি থাকে। হ্যাঁ, তো এই যে আমাদের এই পারমাণবিক যে আইসোটোপগুলো আছে, এগুলো ব্যবহারের ফলে আমাদের পরিবেশ বিভিন্ন ধরনের হুমকির মুখে পড়ে যাচ্ছে। আমাদের বিভিন্ন ধরনের রোগ, যারা পারমাণবিক সেন্টারগুলোতে কাজ করেন, এদের বিভিন্ন ধরনের রোগ যেমন ক্যান্সার, টিউমার, তারপরে এই টাইপের রোগগুলাই, ক্যান্সার টিউমার রোগগুলাই বেশি হয়। আবার দেখো জাপানের হিরোশিমা ও নাগাসাকাতে কতদিন আগে, অ্যারাউন্ড 1800 কত সালের লাস্টের দিকে, 1900 ওই দিকে হামলা করা হয়েছে, এখনও সেখানে সেটার প্রভাব রয়ে গেছে। তার মানে এটা কতটা ক্ষতিকর? তার মানে এটা কি এক প্রকার হুমকি, মানে একদিক থেকে আমাদের জন্য কি খারাপ বয়ে নিয়ে আসতেছে। আবার এই জিনিসগুলো ব্যবহার করে, ঠিক সঠিক ব্যবহার করে আমরা আমাদের উপকারও করতেছি বা আমাদের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতেছি, ফসলের মানে ফসল রক্ষা করতেছি, ফসলের উৎপাদন বৃদ্ধি করতেছি। মানে সব কিছুরই যেমন একটা কি উপকার আছে, তেমন অপকারও আছে। এই জিনিসগুলো একটু ব্যাখ্যা করে দিবা, তাহলে আশা করি হয়ে যাবে। এরপরেরটাতে কি আছে দেখো, সমাপ্ত। এরপরে আজকে আমাদের এর মাধ্যমেই পদার্থের গঠন যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারে সিকিউ এবং বেসিক শতভাগ কমপ্লিট আলহামদুলিল্লাহ। এর ক্লাসটা করার পরে তোমরা দেশের যে কোনো জায়গায় যে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করো না কেন, সিকিউ নিয়ে তোমাদেরকে কেউ আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতেই পারি যে তোমাদের সিকিউ নিয়ে কেউই আটকাইতে পারবে না। তো দীর্ঘক্ষণ ক্লাস করলাম, কথা না বাড়াই। ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা এবং কমেন্ট করে জানাবা তোমার কীরকম লাগলো। কোনো প্রবলেম থাকলে সেটাও জানাবা। আর ক্লাসটা ভালো লাগলে তোমার বন্ধুদের মাঝে এবং তোমার বিভিন্ন যে গ্রুপগুলো আছে সেই গ্রুপে ছড়াই দিবা, যাতে তোমার ফ্রেন্ডরাও কিছু উপকৃত হয়। আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত না থাকলে এখনই যুক্ত হয়ে যাও। আর এই যে ক্লাসের যে কোশ্চেনের পিডিএফটা, এই পিডিএফটা আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে পেয়ে যাবা। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।